আসসালামু আলাইকুম। আমি শুরুতে একটু কনফার্ম হয়ে নিব যে আমার সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, এবং আমার বোর্ডে যে লেখাগুলো আছে এই লেখাগুলা স্পষ্ট কিনা আমি একটু এটা জানতে চাচ্ছি কমেন্টে। এই যে যারা লাইভে আছেন কষ্ট করে আমাকে এটা একটু কনফার্ম করেন যে আমার সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার কিনা এবং ভিডিও কোয়ালিটি ক্লিয়ার কিনা। দেন আমি একটু সময় নিচ্ছি যাতে করে যারা আমাদের লাইভ আজকে জয়েন করতে ইচ্ছুক তারা যাতে জয়েন করতে পারে, কারো যাতে কোনো অংশ মিস না যায়, ওই জন্য আমরা অল্প কিছুক্ষণ একটু টাইম নিব। আপনারা যারা আছেন সাথেই থাকেন, আর বাকি ফ্রেন্ডরা যারা ক্লাস করতে ইচ্ছুক তাদেরকে একটু মেনশন দিয়ে দিলে বেটার হয়, তারা ইজিলি আমাদের লাইভটা খুঁজে নিতে পারবে। আর যারা লাইভে জয়েন করছেন আমি আশা করব যে আমাদের যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট আছেন তারা আশা করি আমাদের লাইভটি শেয়ার করবেন, শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে পৌঁছিয়ে দিবেন। আর চাইলে আপনারা আপনাদের কলেজের যে গ্রুপ ওই গ্রুপেও শেয়ার করতে পারেন। আমি একটু টাইম নিচ্ছি, হ্যাঁ আমি অল্প একটু টাইম নিচ্ছি। আমি একটু দেখে নিই আমাদের কি পরিমাণ জয়েন করছে, দেন আমরা ইজিলি শুরু করতে পারবো। তো আমাদের অল্প কিছুক্ষণ আমরা শুরু করার পর ওয়েট করলাম, তো আমরা এক্ষুনি শুরু করব। তার আগে আমি একটু আরেকবার দেখে নিই যে আমাদের কি পরিমাণ জয়েন করছে। আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের আজকের লাইভ ক্লাসে স্বাগতম। আমাদের আজকের লাইভ ক্লাস যে আমাদের হচ্ছে, আমরা সবাই জানি যে আমাদের লাইভ ক্লাসগুলোর যে অ্যারেঞ্জ করতেছে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ মিরসরাই, ইউসাম। তো আমি শুরুতেই ক্লাসটা শুরু করার আগে আমি ইউসামকে ধন্যবাদ জানাতে চাই এই যে আমাদের সংকটকালীন সময়ে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, যার কারণে হয়তো আমরা এই যে অনেক স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারতেছি যাদেরকে হয়তো কখনো পাই নাই অথবা পাওয়ার আশাও নাই বা কখনো ক্লাস করানোর সুযোগ হয় নাই, তাদের কাছেও আমরা পৌঁছাতে পারতেছি। আর এইদিকে আমাদের যেসব স্টুডেন্টস যে এখন এই টাইমে কোথাও কোনো কিছু কাভার করতে পারতেছে না বা তাদের এই সংকটকালীন সময়ে যে যে জিনিসগুলো প্রয়োজন তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য ইউসাম যে উদ্যোগ নিছে ইউসাম পাঠশালার পক্ষ থেকে, তো ওই উদ্যোগকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। এবং আমি আবারও ধন্যবাদ জানাতে চাই ইউসাম এবং ইউসাম পাঠশালাকে যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, যা আমাদের সবাইকে একসাথে করে দিল একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম, এবং অনলাইনে আমরা আমাদের নর্মাল ক্লাসগুলো খুব ইজিলি আমরা ইন্টারফেয়ার করতে পারতেছি। তো আমাদের প্রথমত শুরুতে আমি আমার পরিচয় দিয়ে দিই। আমার পরিচয় অত্যন্ত নগণ্য। আমাদের নগণ্য পরিচয়টা, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইফতেখার হোসেন ইমু। আমি চুয়েটে ফোর্থ ইয়ার আছি, আমাদের ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফোর্থ ইয়ারে আছি। বলতে আসলে এতদিনে বের হয়ে যেতাম, ফাইনাল এক্সামের জন্য আটকা পড়ে গেছি। যেরকম এখানে অনেকে আশা করি এইচএসসি পরীক্ষার্থী আছে, তো তারা যেরকম আটকা পড়ে গেছে পরীক্ষার জন্য, সিমিলারলি আমিও আটকা পড়ে গেছি। তো সবাই হচ্ছে সেম নৌকার মাঝি, পার্থক্য একটা আমি ইন্টার পাস আর তোমরা হচ্ছে ইন্টার এখনো পাস করতে পারো নাই, মানে ইন্টার পরীক্ষাটাও দিতে পারো নাই। তো আর আমার কলেজ ছিল সিটাং কলেজ। তো আমরা শুরুতে বলবো, প্রথমত আমরা একটু আমাদের কুশল বিনিময় করি। আর কুশল বিনিময় করার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা যারা আমাদের লাইভ ক্লাসটা করতেছো কে কোন কোন কলেজের স্টুডেন্ট তারা একটু যদি আমাদেরকে কমেন্টে জানাই দাও, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় কোথায় কোথা থেকে স্টুডেন্টরা আমাদের ক্লাসটা করতেছে। তো আমি সবাইকে আবার রিকোয়েস্ট করব, তোমাদের প্রথমত লাইভটা শেয়ার করে ফ্রেন্ডদেরকে করার সুযোগ করে দাও।
প্লাস হচ্ছে তোমরা কে কোন কলেজের থেকে ক্লাস করতেছো বা কে কোন কলেজের স্টুডেন্ট। আর অনেকে হয়তো সেকেন্ড ইয়ারের আছে, অনেকে হয়তো পরীক্ষার্থী আছে। ইন্টার সেকেন্ড ইয়ার এবং পরীক্ষার্থী উভয় কিন্তু আজকের ক্লাসটা করতে পারবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা একটু কমেন্টে জানাই যাও যে কে কোত্থেকে ক্লাস করতেছো। আর আমরা এখনই শুরু করে দিব, বেশিক্ষণ আমরা সময় ব্যয় করবো না। আর আমি আরেকবার দেখে নিয়ে একটু আমাদের কি পরিমাণ জয়েন করছে, দেন আমি কন্টিনিউয়াসলি শুরু করবো আমার ক্লাসটা। ওকে, তাহলে আমাদের যে লাইভ ক্লাসটা আমরা আমাদের ক্লাস এখনই শুরু করব। তবে প্রথমে তো আমি পার্সোনালি যে আমি ক্লাস নিচ্ছি, যেহেতু আমার ক্লাসের কিছু নিয়ম নীতি আছে যেগুলো আমি একটু তোমাদেরকে বলে দিব যে ক্লাসে কি করা যাবে কি করা যাবে না। হ্যাঁ, এখানে আবার আমি কোনো নীতি শিখাবো না, কোনো ইথিক্স শিখাবো না। তো আমরা এখানে যে কাজটা করব যে কোনো আমাদের ক্লাসে আমি কিভাবে নিব বা আমাদের পুরো ক্লাসে একটা গাইডলাইন দিব। তো প্রথমত আমি তোমাদেরকে বলবো, একটু ওয়েট প্লিজ। ওকে, তো আমরা প্রথম কথা বলে রাখি আমাদের আজকের ক্লাসের যে আমরা একটা গাইডলাইন দিতে আমরা কি কি পড়বো। তো তোমরা জানো আমাদের আইসিটির অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সেক্টর হচ্ছে 3 নাম্বার সেক্টর, আমাদের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। এই সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস যদি আমরা পড়তে যাই, এক্ষেত্রে আমরা দেখি এটাকে দুইটা অংশে বিভক্ত করা যায়। প্রথম অংশটা সংখ্যা পদ্ধতি, জাস্ট আমাদের লাইক বিভিন্ন ধরনের সংখ্যাগুলা। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস নিয়ে, যে যেখানে আমরা বিভিন্ন এই যে সংখ্যা পদ্ধতির বাইনারি যে পদ্ধতি সেটা অ্যাপ্লাই করে যে আমরা ডিজিটালি অনেক কিছু করতে পারি, বুলিয়ান অ্যালজেব্রা বলো, লজিক গেট বলো, এই জিনিসগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। তো আমরা এখানে আজকের ক্লাসে আমরা ওই সেকেন্ড অংশটা ডিজিটাল ডিভাইস অংশটা শুরু করব। আর আমি বলে রাখি এই ডিজিটাল ডিভাইসের উপর আমি 3টা ক্লাস নিব, মানে এরপরে আরো একটা নিব এই উইকে, আর এরপরে আরো একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। তো টোটাল 3টা ক্লাস নিয়ে আমি পুরো ডিজিটাল ডিভাইসটা তোমাদেরকে সংক্ষেপে কভার করে ট্রাই করব। তো আমি প্রথমত ইনিশিয়ালি ধরে নিচ্ছি যারা আমার ক্লাস করতেছে এখন লাইভে, তাদের মধ্যে সবাই আমাদের এই জিনিসগুলো আগে থেকে পড়া আছে। তো এখন এই ক্লাস করার বেনিফিট তোমার দুইটা। 1 নাম্বার বেনিফিট হচ্ছে ভাইয়া, আমার এই ক্লাসটা করলে আমি যদি আগে থেকে সবকিছু জানি তাহলে আমার রিভাইজ হচ্ছে, এটা হচ্ছে আমার 1 নাম্বার কথা। 2 নাম্বার বেনিফিট যেটা, সেটা হচ্ছে যাদের কোনো বিষয়ে কোনো জায়গায় কনফিউশন আছে সেই কনফিউশনগুলো আমরা ক্লিয়ার করব। এবং আমি আমার ক্লাসের যে প্রথমত বলি আমি যে 3টা ক্লাস নিব তার গাইডলাইনটা, 1 নাম্বার ক্লাস 2 নাম্বার ক্লাস, এই 2টা ক্লাস আমি হোয়াইট বোর্ডে নিব, মানে এরকম হোয়াইট বোর্ডে আমি ক্লাসটা নিব। আর আমার পার্সোনালি ক্লাসের লেকচারের কিছু স্লাইড আছে, আমাদের প্রত্যেকটা জিনিস খুব সিকোয়েন্সিয়ালি সাজানো আছে, সেই স্লাইডগুলো আমি দিয়ে দিব। এবং ফাইনালি আমি 3 নাম্বার ক্লাসে যাই যে কাজটা করব, আমি ওই স্লাইডের মাধ্যমে পড়াবো। মানে হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বারে যা যা পড়ালাম খুবই তাড়াতাড়ি স্লাইড দেখাই দেখাই চলে যাব, কোন জায়গায় কি কি আছে না আছে, কি পড়া লাগবে না লাগবে বুঝিয়ে দিব। আর ওই ক্লাসে আমরা যে কাজটা করব, প্রথম 2 ক্লাস এবং 3 নাম্বার ক্লাস এই তিনটা মিলে আমরা যা যা পড়লাম তার উপর আমরা সিকিউ সলভ করব আর এমসিকিউ সলভ করব। যেহেতু আমার আইসিটি নরমালি ভার্সিটি ভর্তি পরীক্ষায় আমাদের ইম্পর্টেন্ট না বা এটা আসে না, যদিও সিটা ইউনিভার্সিটিতে অনেক সময় আনসার ইচ্ছা চাইলে আনসার করা যায়, বাট তাও আমাদের অন্যান্য সাবজেক্টগুলোর মতো না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমরা শুধু এইচএসসিটা টার্গেট করব। তাহলে এইচএসসিতে সৃজনশীল কিভাবে আসে, তার জন্য কি কি জানা দরকার কি কি জানা দরকার নাই, আমরা যে জিনিসগুলো জানা দরকার সেগুলো আমরা সুন্দরভাবে আলোচনা করার ট্রাই করব। আর আরেকটা কথা ভাইয়া, আমি আবারও বলতেছি, আমার এখানে আমরা আলোচনা করব যে টপিকসগুলো, সেগুলো হচ্ছে আমরা একটু সংক্ষিপ্তভাবে তবে ক্রিটিক্যালি বা টেকনিক্যালি আমরা এগুলো তোমাদের কাছে পৌঁছায় দেবো, যাতে করে তোমরা জিনিসগুলো বুঝতে পারো। হ্যাঁ, বাট আমি যে একেবারে ইন ডিটেলস পড়াবো তা না, কিন্তু এই লজিক গেট ইন ডিটেলস পড়ালে এরকম আমাদের 20 ঘন্টাও লেকচার দেওয়া যাবে, 24 ঘন্টা 30 ঘন্টাও লেকচার দেওয়া যাবে, বাট আমার এতটুকু দরকার নেই, যতটুকু লাগে আমাদের ততটুকু আমরা পড়ে ফেলবো। এবার আসি আমরা আজকের ক্লাসে আমরা কি কি করতে চাচ্ছি। আমরা আজকের ক্লাসে আমরা 1 নাম্বার যে কাজটা করব সেটা হচ্ছে তোমাদেরকে আমরা আমাদের প্রথমে বুলিয়ান অ্যালজেব্রার সাথে পরিচয় করাই দিব। আমরা পরিচয় করাই দিব বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার সাথে পরিচয় করানোর পর এরপর আমরা তোমাদেরকে 2 নম্বরে পড়াবো হচ্ছে বিভিন্ন ধরনের গেট। আরে ভাইয়া এখন করোনার মৌসুম, আমি তো চারদিকে দেখি অনেক গেট, সবগুলোই তাকায় দেখি বিয়ের গেট। আমরা সেই বিয়ের গেট নিয়ে এখানে কোনো আলোচনা করব না, আমরা আলোচনা করব লজিক গেট। তাহলে আমরা যেই গেটটা নিয়ে আলোচনা করব সেটা নয়তো বিয়ের গেট, এটা হচ্ছে আমাদের লজিক গেট। তো তোমরা হতাশ হওয়ার কিছু নেই, আমাদের এই গেটে লজিক থাকবে না কোনো ফুল, তার মধ্যেও তুমি পেয়ে যাবা অনেক কিছু উন্নত মানের ফুল। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে দেখবা
চিত্রের মতো পুলির মতো লাগবে, কত মজা লাগবে পড়তে। আমাদের ওই গেটগুলো আমরা পড়বো। হ্যাঁ, তাহলে আমরা পড়বো লজিক গেট। এরপর এই লজিক গেটের মধ্যে তোমরা জানো আমাদের অনেক ধরনের গেট আছে। তো আমরা শুরুতে হচ্ছে আমাদের মৌলিক লজিক গেট যেগুলা এন্ড অর নট, এগুলো আমরা পড়বো। দেন আমরা সার্বজনীন গেট পড়বো, ন্যান্ড এবং নর গেট, ন্যান্ড এবং নর গেট। এবং সার্বজনীন গেট কাকে বলে, সার্বজনীন গেটের সার্বজনীনতা পড়বো। এবং তোমরা আমি সংক্ষেপে বলি যে আমরা জানি যে সকল গেটের সাহায্যে সকল মৌলিক গেট এন্ড অর নট বাস্তবায়ন করা যায় তাকে বলি সার্বজনীন গেট। তাহলে এই ন্যান্ড এবং নন এমন দুইটা গেট যাদের মাধ্যমে এন্ড অর নট সবাইকে ইমপ্লিমেন্ট করা যায়। মানে শুধু ন্যান্ড দিয়ে আমি এন্ডের কাজ করতে পারবো, ন্যান্ড দিয়ে আমি অরের কাজ করতে পারবো, ন্যান্ড দিয়ে নরের কাজ করতে পারবো। তাহলে আমরা বলতে পারি ন্যান্ড এবং নর এমন দুইটা গেট যাদেরকে দিয়ে আমি সব জিনিসকে কম্বাইন করতে পারি, সবাইকে প্রকাশ করতে পারি। এবং এরপরে আসবে আমাদের যা লিজেন্ডারি টপিক, সেটা হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেটের মাধ্যমে কোন একটা বুলিয়ান সমীকরণকে প্রকাশ দিয়ে দিল তোমাকে একটা বুলিয়ান সমীকরণ, এরপর তোমাকে বলে দিবে ওই সমীকরণটাকে তুমি শুধুমাত্র ন্যান্ড গেটের মাধ্যমে তুমি প্রকাশ করো। তখন যদি তুমি অন্য কোনো গেট এনে ঢুকাই দাও কাজ হবে না, কারণ পরীক্ষার লাইনে প্রথমেই বলে দিছে আমাকে শুধুমাত্র ন্যান্ড গেট অথবা শুধুমাত্র নর গেট। সেগুলো আমরা আজকে পড়বো, এতটুকুতে আমরা ইনশাআল্লাহ আজকে কভার করে দিব। তো আমরা সিকোয়েন্সিয়ালি আগাবো, যতটুকু আগানো যায়। আমাদের লাস্ট টাইম হচ্ছে 8:30 পর্যন্ত। তো যেহেতু 8:30 থেকে ইকোনমিক্স ক্লাস আছে, আমি 8:30 আগে ইনশাআল্লাহ শেষ করে দিব যতটুকু কভার করা যায়। এবার আসি, আমার সাথে হয়তো আগে কেউ ইসলামের ক্লাস পাও না এখানে ম্যাক্সিমাম, যারা সায়েন্সের না, সায়েন্সের ওরা আমার সাথে একটা ফিজিক্স ক্লাস পাইছিল, তো তারা নিয়ম নীতি সম্পর্কে জানে। তো যারা আমাদের সায়েন্সের না তাদের জন্য আমি একটু নিয়ম নীতি বলে দিই। তো আমার নিয়ম নীতির ক্ষেত্রে আমি বলবো ভাইয়া, আমাদের যে ক্লাসটা, এই ক্লাসে তোমাকে কোনো কিছু নোট ডাউন করার প্রয়োজন নাই। মানে তুমি কোনো কিছু নোট করার প্রয়োজন পড়বে না, তুমি শুধুমাত্র ক্লাসটা দেখবা। আরে আমার কথা হচ্ছে আমাদের যদি থাকে মাথায়, কেন থাকবে খাতায়? আমরা এটা শুধুমাত্র মাথায় তুলিব, আমরা খাতায় তুলিব না। এবং এবার প্রশ্ন হলো, বাসায় যেয়ে যদি আমাদের ভুলে যাই কোনো সমস্যা নাই, তুই তো বাসায় আসো। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে আমি প্রত্যেকটা বোর্ড মুছার আগে আমি এগুলোকে ছবি তুলে রাখবো, এই ছবিগুলো আমি পরে দিয়ে দিব, যার কারণে তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। তো আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে ক্লাসের মাঝখানে কোনো ঝামেলা মনে হলে তোমরা কমেন্টে জানাবা। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখানে এখন ধরে ধরে সবগুলো টপিকস ডিটেলস পড়ানো সম্ভব না, তাও তোমাদের মনের ভিতরে যত প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমরা দিয়ে দিবা কমেন্টে, সেখান থেকে দেখে আমি তোমাকে আনসার দিয়ে দিব লাইভে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, তোমরা প্রশ্নগুলো কমেন্টে দিয়ে দিবা। আর কিছু কিছু জিনিস আমি স্কিপ করে যাব, কারণ একেবারে ইন ডিটেইলস সব পড়ানো আসলে পসিবল হবে না। যে জিনিসগুলো আমাদের একটু যে আমরা খুব বেশি বুঝার না বা আমাদের ইন জেনারেল সবাই পারে, সেগুলো আমি স্কিপ করে আমি বলে দিব কোনগুলো স্কিপ করতেছি। তখন যদি এগুলোর মধ্যে তোমাদের প্রবলেম হয় তোমরা আমাকে বলে দিবা, তাহলে আমি সেই অনুযায়ী আগাবো। তাহলে আমরা আমাদের যে অনেকক্ষণ পর্যন্ত কথা বললাম, যে অলরেডি আমাদের 15 মিনিট শেষ হয়ে গেছে। আমরা এবার আমাদের টানা আমাদের পড়াশোনায় যাব। আমরা এরপর খুব সুন্দর করে, আমার কথা হচ্ছে পড়াশোনা করব, পড়াশোনা পড়ার মতোই শোনার মতোই করব, যে বোরিংনেস কাজ করার কোনো প্রয়োজন নেই। আমরা যে জিনিসটা ট্রাই করবো সেটা তো আমরা একেবারে সুন্দর উপায়ে আমরা জিনিসগুলোকে আমাদের রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, এখন আসো, তাহলে আমরা যে কাজটা করতে পারি, তাহলে আমাদের মোটামুটি আমরা প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভাইয়া আমাদের বাইনারি নিয়ে আমরা কাজ করব। যে তোমরা প্রথমে তোমাদেরকে জানতে হবে বাইনারি কি। তো আমরা এখানে যদি বলি বাইনারি, তো অনেকে যে কাজটা করতে পারে, আমাদের এই বাইনারি বানানটা কিন্তু এভাবে BINARY। হ্যাঁ, অনেকে আবার এটাকে BYE আর NARI লেখে, বাইনারি, নারীকে আমাদের বাই দিয়ে দেয় না, আমার এটা হচ্ছে বাইনারি। এই বাই মানে হচ্ছে, এই বাই বিদায় হলেও এই বাই মানে হচ্ছে 2, আর আমাদের বাইনারি মানে হচ্ছে যেখানে আমরা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি, আর সেখানে যে দুইটা বাই, আমাদের দুইটা যে আমাদের ভিত্তি, আমাদের বেস হচ্ছে 2, আর যে দুইটা প্রতীক বা চিহ্ন আছে ওই দুটো আমরা জানি 0 এবং 1। এটা তোমরা জানো, আমি এগুলো নিয়ে কথা বলবো না। আমি জাস্ট বলবো আমার এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 0 এবং 1 দ্বারা কি বোঝাই, তোমরা অনেকেই জানো, তাও আমি আরেকটু বলে দিব। যে আমরা এই 0 এবং 1 দিয়ে আমরা কি বুঝি, আমরা জানি আমাদের যন্ত্রের ভাষা হচ্ছে বাইনারি। এই বাইনারি ভাষার মাধ্যমে কম্পিউটার কোনো কিছু বুঝে, কারণ এখানে আমরা শুধুমাত্র দুইটা প্রতীকের মাধ্যমে প্রকাশ করা যায়। এর আমাদের অনেকগুলো বেনিফিট আছে। তো আমাদের যদি আমরা বলি আমাদের আমরা এক নম্বরে দেখি, এই 0 বলতে আমরা সবসময় বুঝি এটা হচ্ছে আমার লো ভোল্টেজ, এটা আমার কি বোঝায়, লো ভোল্টেজ। আর 1 বলতে আমরা বুঝি হাই ভোল্টেজ। তাহলে আমরা
হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ আমরা বলতে পারি। 0 মানে হচ্ছে লো ভোল্টেজ আর 1 মানে কি হাই ভোল্টেজ। দেন এবার একটু খেয়াল করো, আমরা নরমালি এমসিকিউর জন্য এগুলো লাগবে। সেটা হচ্ছে 0 ভোল্ট বলতে আমরা আসলে লো ভোল্টেজ বলতে কি বুঝি। মোটামুটি আমার দেখা যায় 0 থেকে আমার 0.8 ভোল্ট পর্যন্ত, একটু এদিক সেদিক হইতে পারে, এই রেঞ্জের ভিতর থাকলে আমরা তাকে 0 ভোল্ট বলি। আমি আর খুব ডিপে যাব না, হ্যাঁ, ইলেকট্রনিক্স এর কাজ এগুলো, আমরা ডিপে যাব না, কারণ আমাদের এখানে সংক্ষেপে আলোচনা করতে হবে। আর হাই ভোল্টেজ বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের 2 ভোল্ট থেকে মোটামুটি 5 ভোল্ট পর্যন্ত, 2 থেকে 5 ভোল্ট, এই রেঞ্জটাকে আমরা বলি কি, এই রেঞ্জটাকে আমরা বলি হাই ভোল্টেজ। তাহলে 0 মানে লো, 1 মানে হাই, তাহলে আমরা বলবো হাই 0 দ্বারা মিন করে লো ভোল্টেজ, 1 দ্বারা মিন করে হাই ভোল্টেজ। এবার তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবা, সেটা হচ্ছে আমাদের এই দুটার মধ্যে আমরা আরো কয়েকটা জিনিস শিখবো। সেটা হচ্ছে 0 মানে হচ্ছে কোন একটা জিনিস সত্য নয় বা আমাদের মিথ্যা, ফলস, আর 1 মানে হচ্ছে আমার ওই জিনিসটা সত্য বা ট্রু। তাহলে আমরা বলতে পারি কোন জিনিস মিথ্যা মানে হচ্ছে আমাদের 0 আর সত্য মানে হচ্ছে আমাদের 1। এরপর আমরা বলতে পারবো কোন জিনিস আমাদের যদি আমাদের আনসার হইতে পারে না এটা কি সঠিক, ইয়েস অর নো। তাহলে আমরা বলি নো মানে হচ্ছে আমাদের এখানে যে জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে নো মানে হচ্ছে 0 আর আমাদের 1 মানে হচ্ছে কি ইয়েস। এবার আসো আমরা আলোচনা করব বাতি নিয়ে। এখন একটু খেয়াল করে দেখো, আমরা যদি বলি আমাদের এখানে একটা বাতি আছে, তুমি একটু খেয়াল করে দেখো, এই যে আমার এখানে একটা বাতি আছে, তাহলে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। তাহলে আমি একটু দেখো এই বাতিতে আমি যদি খেয়াল করি, আমি 0 দিই, তাহলে একটু দেখবা তোমাদেরকে যদি আমি কাছে দিয়ে দেখাই, তাহলে তুমি আমার বাতিটার মধ্যে দেখবা সুইচের মধ্যেও 0 এবং 1 লেখা আছে, না দেখলেও সমস্যা নাই। আমার কথা হচ্ছে 0 দিলাম বন্ধ হয়ে গেল, 1 দিলাম জ্বলে গেল, 0 অফ, 1 অন। তাহলে আমরা একটা কথাই তোমাদেরকে বলিতে পারি, যদি কোনো একটা বাতি অন অফ যেটা হয়, তাহলে আমরা এভাবে বলবো কোন একটা বাতি 1 মানে কি জ্বলে, 0 মানে জ্বলে না, 1 মানে জ্বলে, 0 মানে জ্বলে না। তাহলে আমরা মাথায় রাখবো 1 মানে হচ্ছে জ্বলে আর 0 মানে হচ্ছে জ্বলে না। তাহলে আমরা বলতে পারবো 0 মিন্স কোন একটা জিনিস জ্বলে না, মানে কোন একটা বাতি জ্বলে না, মনের বাতি জ্বলে না, অনেক বাতি জ্বলে না, আর 1 মানে হচ্ছে জ্বলে। তাহলে আমরা জেনে গেলাম জ্বলে জ্বলে না, 0 মানে হচ্ছে জ্বলে না, আর 1 মানে হচ্ছে জ্বলে। এবার আসো আমরা এই যে জিনিসটা, এটাকে আমরা একটা আমাদের ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে পারি, যাদেরকে আমরা বলি ওয়েভ ডায়াগ্রাম। তো আমি এটা নিয়ে ডিটেইলস আলোচনা করব না, যদি লাস্টের দিকে সময় পাই হয়তো করব। যে এইদিকে এইদিকে থাকে আমাদের টাইম, তাহলে এইদিকে থাকে মনে করো এটা হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের 1। তাহলে খেয়াল করো, মনে করো এটা হচ্ছে 1 সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে 3 সেকেন্ড, তাহলে 0 থেকে 1 সেকেন্ড মনে করো এটা জ্বলে, এর মানে কি 1। এরপর 1 থেকে 2 সেকেন্ড এটা জ্বলে না, মানে হচ্ছে কি 0। এরপর মনে করো 2 থেকে 3 সেকেন্ড এটা জ্বলে মানে আমাদের 1 হয়ে গেল। এরপর মনে করো জ্বলে না, মানে হচ্ছে 0 হয়ে গেল। তাহলে আমার এই ডায়াগ্রামটা দেখতে এরকম হলো, এটাকে আমরা বলি ওয়েভ ডায়াগ্রাম। তো অনেক সময় আবার যে কাজটা করা হয়, এই 0 মানে হচ্ছে 0 ভোল্ট, 1 মানে হচ্ছে কত 5 ভোল্ট, অনেক সময় +5 ভোল্টকে 1 ধরা হয় আর -5 ভোল্টকে 0 ধরা হয়। এটা হচ্ছে রেয়ার কেস, সাধারণত আমরা এটা নিয়ে আলোচনা করব, আমরা এটা নিয়ে আলোচনা করব না। তাহলে আমরা প্রথমত জেনে গেলাম 0 এবং 1 এর যে ফিজিক্যাল মিনিংটা, অর্থাৎ আমরা এখানে 0 এবং 1 নিয়ে কেন আলোচনা করলাম। হ্যাঁ, আমাদের 0 এবং 1টা আমরা কাজে লাগবে বাইনারিতে। ওকে, দেন আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই, এবার আমরা আসবো যে আমাদের যেহেতু আমরা এবার ঢুকবো বুলিয়ান অ্যালজেব্রার ভিতর। হ্যাঁ, আমরা বুলিয়ান অ্যালজেব্রায় ঢুকে যাই। তার আগে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করে দিই, যে তোমরা জানো সংখ্যা পদ্ধতি আমাদের 4 প্রকার। একটা হচ্ছে আমার বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। এর মধ্যে আমাদের বাইনারির বেস 2, ডেসিমালের বেস 10, আর অক্টালের 8, আর হেক্সাডেসিমালের হচ্ছে 16। তাহলে আমাদের এতগুলা সংখ্যা পদ্ধতি থাকা সত্ত্বেও কেন আমরা প্রাত্যহিক জীবনে ডেসিমালটা ইউজ করি আর কেন আমরা কম্পিউটারে আমরা বাইনারিটা ইউজ করি? মানে এটা হচ্ছে আমার জাতির কাছে প্রশ্ন, যে তোমাদের এই প্রশ্নের আনসার কি, কেন আমরা ডেসিমাল ইউজ করি, কেন আমরা প্রাত্যহিক জীবনে কি অক্টাল ইউজ করতে পারতাম না? তোমরা এখন বলবো ছোটকাল থেকে এটাই পড়াইছে, নিশ্চয় কোনো কারণ আছে, যে কোনো একটা কারণে আমাদের সুবিধাজনক নিশ্চয় কোনো কারণ আছে যার কারণে আমরা ডেসিমালটাই বেশি ইউজ করি। তো এটা কেন, সেটা তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, নেক্সট ক্লাস আনসার দিব। এবার আসি আমরা বুলিয়ান অ্যালজেব্রায় যখন যাব, এই বুলিয়ান অ্যালজেব্রায় আমরা দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক, একটু খেয়াল করে দেখো, আমি একটু সংক্ষেপে যাচ্ছি। বুলিয়ান ধ্রুবক, আর আরেকটা আমরা জিনিস পড়বো সেটা হচ্ছে বুলিয়ান চলক। তাহলে আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক আর একটা হচ্ছে বুলিয়ান কি চলক।
এখন আসো বুলিয়ান যে ধ্রুবক, এই বুলিয়ান ধ্রুবক মানে কি? দেখো আমরা এখানে কাজ করব শুধুমাত্র বাইনারি নিয়ে, কারণ আমরা ইলেকট্রনিক্সে শুধুমাত্র বাইনারি নিয়ে কাজ করি। তাহলে এই বুলিয়ান ধ্রুবক মানে হচ্ছে একটা ধ্রুবক মান। তাহলে আমরা 0 কে আমরা বলি একটা বুলিয়ান ধ্রুবক, 1 কে আমরা বলি একটা বুলিয়ান ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি বুলিয়ান ধ্রুবক বলতে একটা ধ্রুবক বোঝায়। ধ্রুবক মানে যেটা নির্দিষ্ট, 0 নির্দিষ্ট, 1 নির্দিষ্ট। এবার আসো চলক। চলক বলতে আমরা কি বুঝি? যার একাধিক মান হইতে পারে। যেমন এই হচ্ছে আমার একটা বুলিয়ান চলক। তাহলে যেহেতু বুলিয়ান ধ্রুবক কয়টা? দুইটা, 0 1, হয় 0 না হয় 1। এখন তাহলে আমরা বলতে পারি বুলিয়ান চলক মানে কি? একাধিক মান হইতে পারে। কিন্তু তুমি বুলিয়ান অ্যালজেব্রাতে তো যে কোনো ধ্রুবক ব্যবহার করতে পারবা না। তাহলে a এর মান কি হইতে পারে? a এর মান হয় 0 হবে অথবা 1 হবে। তাহলে আমি আবার বলতেছি a এর মান কি হবে? ভাইয়া a এর মান হয় 0 অথবা 1। কিন্তু কথা হচ্ছে 0 হবে নাকি 1 হবে আমি জানি না। 1 ও হইতে পারে, 0 ও হইতে পারে। তাহলে এটার মান কয়টা হইতে পারে? দুইটার মধ্যে যে কোনো একটা। ওই কারণে এটাকে আমরা বলি চলক, নির্দিষ্ট করে বলে নাই। আর এটা নির্দিষ্ট করে বলছে 0, নির্দিষ্ট করে বলছে 1। তাহলে 0 কে আমরা বলি বুলিয়ান ধ্রুবক, 1 কে আমরা বলি বুলিয়ান ধ্রুবক। আর আমাদের যে কোনো a দিতে পারো, b দিতে পারো, c দিতে পারো, p q r x y z হোয়াটএভার, যে কোনো একটা লেটার দ্বারা আমরা বুলিয়ান চলক বুঝি। ওই বুলিয়ান চলকের মান হইতে পারে হয় 0 অথবা 1। এবার আসো এখানে যদি আমরা যাই, এখানে তোমাদেরকে ছোট্ট করে একটা জিনিস পড়াই ফেলবো, সেটা হচ্ছে বুলিয়ান পূরক। হ্যাঁ, আমাদের বুলিয়ান পূরক একটু ভালো করে খেয়াল করে দেখো। সাধারণত ম্যাথমেটিক্সের ভাষায় এরকম বলা হয়, কোন একটা সেট যদি মনে করো এটা হচ্ছে আমার সাপোজ এই যে একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে এতটুকু অংশকে আমরা বলতেছি x। তাহলে খেয়াল করো এই এরিয়ার মধ্যে আমাদের এটা হচ্ছে x, আর x এর বাইরে বাকি যে অংশটা আছে মনে করো এই কালো অংশটা, এটাকে নাম দিলাম y। তাহলে আমরা বলতে পারি x আর y মিলে পুরো জিনিসটার সৃষ্টি হলো, যার মধ্যে এতটুকু x আর বাকিটা হচ্ছে y। তাহলে খেয়াল করো তো, আমি যদি বলি x বাদে বাকি সব, এই x বাদে বাকি সব এটাকে আমরা বলি x এর পরিপূরক বা x এর পূরক। এটাকে x বার দ্বারাও প্রকাশ করা হয়, এটাকে x প্রাইম দ্বারাও প্রকাশ করা হয়। আবার y এর পূরক বলতে কি বুঝি? তাহলে একটু খেয়াল করো, x এর পূরক মানে কি? এই জায়গাটা বাদে বাকি সব, এর মানে কি? ওই কালো অংশটা, এর মানে এক কথায় বলতে পারি y। আবার আমি যদি বলি y এর পূরক, y এর পূরক y বার দ্বারা প্রকাশ করা যায়, y প্রাইম দ্বারা প্রকাশ করা যায়। এর মানে y হচ্ছে কালো অংশটা, এই কালো অংশ বাদে বাকি সবটাই হচ্ছে y এর পূরক। তাহলে y বাদে কে আছে ভাইয়া? y বাদে শুধু x আছে, এই x টাকে আমরা বলতেছি y এর পূরক। এবার আসো বুলিয়ান ধ্রুবক যদি আমরা বলি, এই বুলিয়ান চলকের যে সেটটা গঠিত হয়, এই সেটে কি কি থাকে ভাইয়া? এই সেটে আমার থাকে 0 এবং 1। যদি সেটের মধ্যে আমার 0 এবং 1 থাকে তাহলে একটু কথা বলো তো ভাইয়া, টোটাল আছে কি 0 এবং 1। এবার বলো 0 বাদে বাকি সব, সেটাকে আমি কি 0 এর পরিপূরক বলতে পারি না? তাহলে আমরা বলতে পারি 0 এর পরিপূরক। বলো তো 0 বাদে এখানে আছে কি? অনলি 1। তাহলে 0 এর পূরক হচ্ছে 1, একইভাবে 1 এর পূরক হচ্ছে কত? 0। তাহলে আমি এটা জিনিস জেনে গেলাম, 0 এর পূরক হচ্ছে 1, 1 এর পূরক হচ্ছে 0। এটা আমাকে একটু জেনে রাখতে হবে। তাহলে আমরা এতটুকু জানলাম। আর তোমাদেরকে আবারও বলতেছি খাতায় লেখার কোনো প্রয়োজন নেই। আবারও বলতেছি খাতায় লেখার কোনো প্রয়োজন নেই, আমরা ছবিগুলো দিয়ে দিব। আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে বলে দিবা, আমি কমেন্ট পড়ে পড়ে আমি আনসারগুলো ইনশাআল্লাহ দিয়ে দেব। ওকে, নেক্সট আমি আরেকটু সামনের দিকে আগাই। এবার আমি অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গায় চলে যাচ্ছি, অর্থাৎ আমরা বলতে পারি আমাদের মেইন থিমে আমরা ঢুকে যাচ্ছি, যে আমাদের এই অধ্যায়ের মেইন বেসিক যে জায়গাগুলো সেখানে আমি ঢুকে যাচ্ছি। তো ঢুকে গেলে আমরা সাপোজ ধরে নিলাম আমাদের এখানে একটা রুম আছে। হ্যাঁ, আমাদের এখানে একটা কি আছে? রুম আছে। এই রুমটাকে আমরা বলতেছি আলাদিনের রুম, আলাদিনের রুম। তাহলে একটু খেয়াল করে দেখো, সবাই তো চায় এখানে আলাদিনের রুমে ঢুকবে, ঢুকে আমার একটু ঘষবে, ঘষা দিলে আসবে দৈত্য, সেখান থেকে আমার সবকিছু সে যা যা চাইবে সব পেয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখানে এই রুমের ভিতর আমরা দুইটা দরজা দিব। হ্যাঁ, সাপোজ আমি একটা দরজা দিলাম এখানে, এটা হচ্ছে আমার একটা দরজা, আর এখানে আরেকটা দরজা দিলাম, এখানে আরেকটা দরজা দিলাম। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, আমরা এই রুমের মধ্যে কয়টা দরজা দিলাম ভাইয়া? দুইটা দরজা দিলাম। তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমাদের
দরজা খোলা, তাহলে দরজা খোলা। আচ্ছা বলো তো বাইনারি ভাষায় এটাকে কি বলা হয়? দরজা খোলাকে বলা হয় ভাইয়া 1। দরজা বন্ধ, দরজা বন্ধ, এটা কি বলা হবে ভাইয়া? 0। তাহলে দরজা বন্ধ মানে হচ্ছে 0, দরজা খোলা মানে হচ্ছে 1। এবার আসলে রুমে প্রবেশ করা যাবে কিনা ভাইয়া? রুমে প্রবেশ করা যাবে, তাহলে আমরা বলতে পারি রুমে প্রবেশ করা যাবে, প্রবেশ করা যাবে মানে ইয়েস, প্রবেশ করা যাবে কিনা? হ্যাঁ যাবে। এটাকে আমরা বলতে পারি কি 1, বাইনারি ভাষায় 1 বলতে পারি। আর রুমে প্রবেশ করা যাবে না, রুমে প্রবেশ করা যাবে না, এটাকে আমরা বাইনারি ভাষায় বলতে পারি 0। তাহলে রুমে প্রবেশ করা যাবে মানে হচ্ছে 1, প্রবেশ করা যাবে না মানে হচ্ছে 0। এবার আসলে একটা কাজ করি, এটা হচ্ছে আমার 1 নাম্বার দরজা, এটা আমার 2 নাম্বার দরজা। তাহলে আমার এই 1 নাম্বার দরজাটা শুরুতে ধরে নিলাম 1 নাম্বার দরজাটাও বন্ধ, 2 নাম্বার দরজাটাও বন্ধ। তাহলে আমরা এখানে বলতে পারি আমার 1 নাম্বার দরজা বন্ধ, 2 নাম্বার দরজাও বন্ধ। তাহলে আচ্ছা আমার এই রুমে ঢোকার শর্তকে একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমরা বলি আমার 1 নাম্বার দরজা বন্ধ, এটা হচ্ছে আমার 1 নাম্বার দরজা, আর 2 নাম্বার দরজা সেটাও আমার বন্ধ। তাহলে আমি কি রুমে ঢুকতে পারবো? এটাও বন্ধ, এটাও বন্ধ, রুমে ঢোকা কি যাবে? না ভাইয়া যাবে না। তাহলে আমার যাবে না মানে কত? 0। তাহলে 1 নাম্বার দরজাও বন্ধ, 2 নাম্বার দরজাও বন্ধ, যাবে না মানে হচ্ছে 0। এবার আসো আমি দিলাম কি 1 নাম্বার দরজা আমাদের বন্ধ, 2 নাম্বার দরজা আমাদের খোলা। তাহলে 1 নাম্বার দরজা হচ্ছে আমার বন্ধ, 2 নাম্বার দরজা হচ্ছে আমার কি খোলা। তাহলে 1 নাম্বার দরজা বন্ধ, 2 নাম্বার দরজা খোলা, রুমে কি ঢোকা যাবে? অবশ্যই যাবে। এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। তাহলে বলো তো রুমে ঢোকা যাবে, তাহলে রুমে ঢোকা যাবে মানে হচ্ছে 1। এবার দেখি আমার 1 নাম্বার দরজা খোলা, 2 নাম্বার দরজা বন্ধ, তাহলে কি রুমে ঢোকা যাবে? 1 নাম্বার দরজা খোলা, 2 নাম্বার দরজা বন্ধ, রুমে কি ঢোকা যাবে? না ভাই আমাদের ইয়েস, যেহেতু প্রথম দরজা খোলা এদিক দিয়ে আমি ঢুকে যাব হুড় করে, তাহলে এটা পেয়ে গেলাম 1। নেক্সট আমরা বললাম যে আমার 1 নাম্বার দরজাও খোলা, আবার 2 নাম্বার দরজাও খোলা, মানে দুইটা 1। তাহলে 1 নাম্বার দরজাও খোলা, 2 নাম্বার দরজাও খোলা, দুইটা পদই খোলা আছে, आंसर কি হবে ভাইয়া? 1 হবে। তাহলে এই যে জিনিসটা, তাহলে আমি যদি বলি আমার এই রুমে ঢোকার শর্ত কি? এই রুমে ঢোকার শর্ত এটা বা এটা যে কোনো একটা খোলা থাকলে হবে দরজা। এই যে এটা বা এটা মানে অথবা যে রিলেশন, এই অথবা ইংলিশ হচ্ছে অর। এই যে এই রিলেশনটাকে আমরা বলি লজিক্যাল অর। এবার আসো এদের মধ্যে কি করলে এটা হয়, তাহলে আমি দেখি আমরা সুন্দর করে এখানে ইকুয়াল দিয়ে দিই, কারণ এটা হচ্ছে ঘটনা, এটা হচ্ছে তার আনসার। হ্যাঁ ঠিক কিনা? এবার আসো তুমি 0 এর সাথে 0 কি করলে 0 হয় সেটা মনে করো আমি জানি, যোগ করলে 0, গুণ করলে 0। 0 এর সাথে 1 কি করলে 1 হয়? অবশ্যই ভাইয়া যোগ করলে, এটা যোগ করলে, এটা যোগ করলে, তাহলে এটাও যোগ। তাহলে এই যে লজিক্যাল অর, এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি কি ভাইয়া? এটাকে আমরা নাম দিতে পারি লজিক্যাল এডিশন, লজিক্যাল এডিশন। তাহলে আমরা বলতে পারি লজিক্যাল অর অথবা লজিক্যাল এডিশন। তাহলে আমরা এখন এখান থেকে একটা জিনিস জেনে গেলাম ভাইয়া, অর মানে কি করা? যোগ করা। লজিক্যাল অর মানে কি করা ভাইয়া? যোগ করা। দুইটা জিনিসকে যোগ করাকে আমরা বলতেছি লজিক্যাল অর। এখানে একটু খেয়াল করো, অনেকে আবার প্রশ্ন করে ভাইয়া এইদিকে সবকিছু বুঝলাম, আমরা তো আগে থেকে জানতাম আমাদের 1 আর 1 যোগ করলে আমাদের 0 হয়, আর এইদিকে আমাদের ক্যারি 1 থাকে। 1 আর 1 যোগ করলে 0 হয়, ক্যারি 1 থাকে। আচ্ছা ভাইয়া এটা হচ্ছে আমার বাইনারি যোগ, এটা হচ্ছে আমার বাইনারি যোগ, এটা আমার ওই যোগ না, এটা হচ্ছে লজিক্যাল। এই লজিক্যাল আর বাইনারির মধ্যে পার্থক্যটা কি? এই বাইনারি যোগ হচ্ছে এটা সংখ্যা পদ্ধতি, আর লজিক্যাল মানে এটা আমাকে সত্য মিথ্যার বিচার করে। মানে এটা কি হবে? হ্যাঁ হবে, হবে না না, হবে হবে, হবে না না। এই ইয়েস আর নো এভাবে যেটা চলে সেটা হচ্ছে লজিক্যাল, আর এটা হচ্ছে অনলি এডিশন, এটা হচ্ছে লজিক্যাল এডিশন। এটা হচ্ছে পার্থক্য। এটা বুলিয়ান অ্যালজেব্রা, এটা সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে পার্থক্য। এই জায়গায় গোলমাল করা যাবে না। তাহলে আমাকে এখন থেকে বুঝে নিতে হবে 1 + 1 সমান কত? 1। তাহলে আমরা অলরেডি একটা টার্ম জেনে গেলাম, সেটা হচ্ছে কি যে ভাই সেটা হচ্ছে আমাদের এটা আমাদের লজিক্যাল এডিশন বা অর বলতে কি বুঝি সেটা আমরা জেনে গেলাম। এবার আমরা আসবো লজিক্যাল এডিশন যখন আমরা বুঝি, এবার আমরা এরপরে আরেকটা সিস্টেমে যাই। এবার তোমার মনে করো এই রুমে ঢোকার আমি একটু প্রসেসটা চেঞ্জ করে দিলাম ভাইয়া, আমি প্রসেসটা চেঞ্জ করে দিলাম। প্রসেসটা চেঞ্জ করে কেমন দিলাম? এবার আমি দুইটা দরজা দিব।
এবারও আমি দুইটা দরজা দিব, তবে সেই দুইটা দরজা আমি কিভাবে দিচ্ছি দেখো। মনে করে এটা হচ্ছে রুমের গলি, এই গলির ভিতরে আমরা দুইটা দরজা দিচ্ছি ভাইয়া। এটা হচ্ছে আমার দরজা নাম্বার 1, এটা হচ্ছে আমার দরজা নাম্বার 2। এবার তুমি সিম্পল খেয়াল করো, এই রুমে ঢোকার শর্ত কি? দরজা 1ও খোলা থাকতে হবে, দরজা 2ও খোলা থাকতে হবে, তাইলে আমি ঢুকতে পারবো না, আমি ঢুকতে পারবো না। এবার আসো তাহলে ঠিক সেম কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করি। হ্যাঁ, আমরা এখানে ঠিক সেম কনসেপ্টটা অ্যাপ্লাই করি। করলে কি হচ্ছে দেখো ভাইয়া, প্রথমে আমরা বলবো ভাইয়া এই যে আমার এটা 0 এটাও 0, দুইটা দরজাই বন্ধ। এই তোমার কি মনে হয় এই দরজাও বন্ধ এই দরজাও বন্ধ, তুমি কি ঢুকিতে পারিবা? না ভাইয়া পারবো না। হ্যাঁ, অনেকে আবার এখানে দাসুরি নিয়ে চলে যাবে, কোনো দরকার নেই। আমি সিম্পল চিন্তা করি, দরজা খোলা থাকলে ঢুকবো, না ঢুকবো না, আমাদের আবার এত লোভ নাই। তাহলে আমরা 0 0 থাকলে আমরা বলতেছি কি আসলে ঢুকা কখনো পসিবল না। তাহলে 0 0 থাকলে ঢুকা পসিবল না মানে হচ্ছে 0। এবার আসি, প্রথমটা 0 পরেরটা 1, এর মানে কি প্রথম দরজা বন্ধ দ্বিতীয়টা খোলাই, প্রথমটা বন্ধ দ্বিতীয়টা খোলা থেকে কোনো লাভ আছে? আরে না ভাই, আমি এদিক দিয়ে ঢুকতে পারি না, ওই ভিতরে আমার খোলা থাকুক আর না থাকুক আমার কি, আমার কিছু যায় আসে না। এর মানে আলটিমেটলি আমি ঢুকতে পারতেছি না, এই না মানে হচ্ছে আমাদের কি 0। এবার আসো, প্রথম দরজা ভাইয়া খোলা, ওমা প্রথম দরজা খোলা, আমি তো মহা খুশি। আমি এবার হাঁটিতে যাইয়ে দেখি সেকেন্ড আরেকটা দরজা, ওই দরজা আর নয় খোলা, ওই দরজাটা আছে আমার বন্ধ। এরপর আমি করিলাম আমার চোখটাও বন্ধ। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার এটা খোলা বাট এটা বন্ধ, রুমে কি ঢুকা যাবে? না ভাই যাবে না, যাবে না মানে হচ্ছে 0। আর এরপরে নেক্সট আমরা যদি বলি প্রথম দরজাও খোলা দ্বিতীয় দরজাও খোলা, রাজকীয় ভাবে আমরা হেঁটে হেঁটে চলে যাব, দুইটা দরজা অতিক্রম করবো, আলাদিনের দৈত্যকে বলবো তুমি আমাকে সামথিং কিছু একটা দিয়ে দাও, সে আমাকে দিয়ে দিবে। তাহলে আমরা এখান থেকে 1 এবং 1 মানে হচ্ছে আমাদের দুইটাই খোলা, মানে রুমে ঢুকা যাবে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, এদের মধ্যে এবার তুমি চিন্তা করে দেখো, এদের মধ্যে কিন্তু এবার যোগ করলে মিলবে না, এবার মিলবে হচ্ছে গুণ করলে। এবার কি করলে? গুণ করলে। দেখো গুণ করলে মিলে যাবে। তাহলে আমরা এটাকে বলি, এটাকে আমরা বলি কি লজিক্যাল, আমাদের এটাকে আমরা বলি লজিক্যাল এন্ড। তাহলে আগেরটা ছিল অর মানে কি বোঝায়? যোগ বোঝায়, আর এন্ড মানে কি বোঝায়? গুণ বোঝায়। তাহলে আমরা এটাকে বলি লজিক্যাল মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা বলতে পারি যে আমাদের অর, লজিক্যাল অর যখন ছিল সেটা হচ্ছে আমার যোগ বোঝায়, আর লজিক্যাল এন্ড যখন ছিল সেটা আমার গুণ বোঝায়। তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম লজিক্যাল অর মানে যোগ, এন্ড মানে গুণ। এটা আমাদের পরে অনেক অনেক বেশি কাজে লাগবে যখন আমরা আমাদের একটু ভিতরে ঢুকবো। হ্যাঁ, এখন আমরা হচ্ছে বেসিক কথাগুলো বলতেছি, এবার আসো আমাদের তাহলে এতটুকু শেষ, আমরা জেনে গেলাম লজিক্যাল এন্ড মানে কি, লজিক্যাল অর মানে কি। এবার আসো বুলিয়ান উপপাদ্য। তো আমরা বুলিয়ানে কতগুলো উপপাদ্য শিখবো। উপপাদ্য যদি শিখি তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে, আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি ভাইয়া, যে বুলিয়ান যে সূত্রগুলা, এই সূত্রগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। অনেকে দেখা যায় সূত্রগুলা মনে রাখতে পারে না, এই যে মনে রাখতে পারে না তার জন্য আমরা একটু টেকনিক্যালি বলতে পারি। হ্যাঁ, মানে তোমাকে জাস্ট এটা বলতে পারি যে ভাই আমি কিভাবে সূত্রগুলো মনে রাখতে পারি। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল তুমি তোমার বইতে সূত্র পাবা a+0 হচ্ছে আমাদের a+0 = a। এখন তোমার মনে ভাই প্রশ্ন আসতেই পারে কেন আমাদের a+0 = a। তাহলে আমি তোমাকে বলবো তুমি কিন্তু অলরেডি দুটো জিনিস শিখে গেছো। কি ভাইয়া? 0 + 0 = 0, 0 + 1 মানে হচ্ছে 1, আমাদের 1 + 0 মানে হচ্ছে 1, 1 + 1 মানে হচ্ছে 1, এটা তুমি জানো এডিশন। আর 0 × 0 = 0, 0 × 1 = 0, 1 × 0 = 0, 1 × 1 = 1, এই জিনিসটা তুমি জানো। এই কনসেপ্টটা কাজে লাগাইয়া প্রত্যেকটা সূত্র তুমি যে কাজটা করতে পারবা, প্রত্যেকটা সূত্র তুমি নিজে নিজে বানাইতে পারবা, মুখস্থ করা লাগবে না। যেমন দেখো এর মান কি হইতে পারে ভাইয়া বলো তো? এর মান ভাইয়া হয় 0 হবে না হয় 1 হবে। আমি ধরে নিলাম আমার এর মানটা 0, এর মান যদি 0 হয় তাহলে কি হয়? 0 + 0। আচ্ছা বলো তো 0 + 0 = কত হয়? অবশ্যই ভাইয়া 0। আবার এর মান যদি 1 হয় তাহলে আমার 1 এর জায়গায় 1 + 0। আচ্ছা বলো তো 1 + 0 = কত ভাইয়া? 1। তাহলে একটু খেয়াল করে দেখো, তুমি কিন্তু এই জায়গায় যে 0টা বসাইছো, এই 0টা কার মান? এর মান। তুমি যখন 0 বসাইছো পাইছো 0, এর মানে a বসাইয়া আমি a পাইছি। আবার আমি 1 যখন বসাইলাম এখানে আমি পাইছি 1, 1টা কার মান? এর মান, এর মানে আমি 1 বসাইয়া 1 পাইলাম, এর মানে a বসাইয়া a পাইলাম। তাহলে তুমি 0 না বসাইয়া যদি a বসাও তাহলে কি পাওয়া উচিত ভাইয়া? a পাওয়া উচিত। এর মানে এখানে যেটা বসাচ্ছি সেটা আমি এখানে পাচ্ছি। তাহলে আমাদের একটা সূত্র প্রমাণ হয়ে গেল a + 0 = a।
একইভাবে আমরা আরেকটি সূত্র প্রমাণ করি যে আমাদের a প্লাস a বার ইকুয়াল টু 1, সবগুলো প্রমাণ করব না, a প্লাস a বার ইকুয়াল টু তোমরা জানো 1। তাহলে এখন আমি তোমাকে বলবো ভাইয়া আবার আগের মতো, এই যে আমার এখানে এর মান কয় ধরনের হতে পারে ভাইয়া? এর মান ভাইয়া আমার দুই ধরনের হতে পারে, হয় এর মান 0 অথবা এর মান 1। ফর एग्जांपल শুরুতে আমি ধরে নিলাম এর মান 0। আচ্ছা বলো তো এর মান যদি 0 হয় এটা কি এর কমপ্লিমেন্ট বা পূরক? তাহলে এর কমপ্লিমেন্ট, তাহলে এই যদি 0 হয় 0 এর কমপ্লিমেন্ট কে 1। তাহলে বলো তো 0 প্লাস 1 সমান কি হয় ভাইয়া? 0 প্লাস 1 সমান 1 হয়। আবার দেখো এর মান যদি তুমি 1 ধরো, 1 প্লাস 1 এর কমপ্লিমেন্ট কি 0 ভাইয়া 0, তাহলে ইকুয়ালস টু 1 প্লাস 0 সমান 1। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখছো, তুমি এর জায়গায় যখন 0 বসাইলা তখন आंसर পাইলা 1, আবার এর জায়গায় যখন 1 বসাইলা তখন आंसर পাইলা 1। তাহলে আমি একটা কথা বলতে পারি, আমি এখানে যাই বসাই না কেন এই ইকুয়েশনের জন্য আমার এখানে आंसर আসবে 1, ওই কারণে a প্লাস a বার ইকুয়ালস টু 1। আশা করি এভাবে তোমরা সবগুলা ইকুয়েশন বাস্তবায়ন করতে পারবা। তো এভাবে তোমরা তো জানো যে আমাদের ইকুয়েশনগুলো যদি আমি একসাথে টানা লিখে দিই তাহলে তোমার প্রাথমিক যে ইকুয়েশনগুলো তুমি বলতে পারবা a প্লাস 0 ইকুয়ালস টু হচ্ছে a প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 1, a প্লাস a ইকুয়ালস টু হচ্ছে a, এরপর হচ্ছে a প্লাস a বার ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1। সিমিলারলি আমরা এটা যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে বলতে পারি a ইনটু 0 সমান 0, a ইনটু 1 সমান হচ্ছে a ইনটু a সমান হচ্ছে a, এরপর a ইনটু a বার ইকুয়ালস টু হচ্ছে আমাদের 0। তাহলে আমরা এই যে এই জিনিসগুলো জেনে গেলাম, এই যে এগুলো হচ্ছে আমার সূত্র, যে তোমরা এগুলো সূত্র হিসেবে ব্যবহার করতে পারো। এই সূত্রগুলো আমরা মুখস্থ না করে ডিরেক্টলি বলে দিতে পারি। এবং এটাও তোমরা জানো এ বারবার, এ বারবার মানে কি এর উপর দিলাম একটা বার, তার উপর আবার বার, এর মানে একে আমি কয়বার কমপ্লিমেন্ট করলাম? দুইবার। তাহলে দেখো এর মান যদি 0 হয় 0 কে কমপ্লিমেন্ট করলে 1, 1 কে আবার কমপ্লিমেন্ট করলে 0, এর মানে আমি আগের জায়গায় রিটার্ন করলাম। আবার এর মান যদি 1 হয় 1 কে কমপ্লিমেন্ট করলে 0, 0 কে কমপ্লিমেন্ট করলে 1, এর মানে এর মান যখন 0 তুমি দুইবার কমপ্লিমেন্ট করার পর ঠিকই তুমি কি পাইছো? 0 পাইছো। এর মান যখন 1 দুইবার কমপ্লিমেন্ট করার পর ঠিকই তুমি 1 পাইছো। তাহলে আমি কোন একটা জিনিসকে দুইবার কমপ্লিমেন্ট করলে आंसर কত হয় ভাইয়া? आंसर আগেরটাই থাকে। তাহলে আমি উল্টাভাবে বলতে পারি, যদি কারো উপরে যদি বার দিতে হয় তাহলে এট এ টাইম কয়টা বার দিতে হবে? দুইটা। অর্থাৎ দুইটা বার দেওয়া আর না দেওয়া সেম কথা, দুইটা বার দেওয়া আর না দেওয়া সেম কথা, কারণ দুইটা বার দিলে যে आंसर না দিলেও সেম आंसर। যদি কখনো লাগে আমার বার, সেখানে আমি আনবো দুইটা বার। তাহলে আমি দুইটা বার যদি আনি সেখান থেকে এগুলো বলে দিতে পারবো। তাহলে এগুলো ছিল আমাদের কয়েকটা বুলিয়ানের উপপাদ্য। হ্যাঁ, বুলিয়ান কয়েকটা উপপাদ্য পেয়ে গেলাম। তো নেক্সট আমরা আরেকটু সামনের দিকে আগাই। আরেকটু সামনের দিকে যদি আগাই তাহলে কি পাচ্ছি খেয়াল করো। তাহলে ভাইয়া আমরা এখানে পেয়ে গেলাম যে আমাদের অলরেডি আমরা কয়েকটা ফর্মুলা পেয়ে গেলাম। সিমিলারলি তুমি আরো অনেকগুলো বলতে পারো, তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট দুইটা আমি প্রমাণ করাই দিই। হ্যাঁ, আর আমি আরেকটা কথা বলে রাখি যে আমাদের বুলিয়ান সমীকরণের যে আমাদের সমীকরণগুলোর যে সরলীকরণ, এই সরলীকরণ আমি করাবো না, কারণ সরলীকরণগুলো সোজা। আমি মেইন কনসেপ্টগুলো এখানে বলে দিচ্ছি। তো সরলীকরণগুলো তোমাকে যে কাজটা করতে হবে বাসায় নিজে নিজে করে নিতে হবে। তো আমরা আসি, আমাদের একটা প্রমাণ দেখো, একটা প্রমাণ দেখি a প্লাস ab ইকুয়ালস টু a, a প্লাস ab ইকুয়ালস টু a, এটা হচ্ছে আমার একটা প্রমাণ। এই প্রমাণটা তোমাকে করতে হবে যে আমাকে বললো ভাইয়া প্রমাণ করো যে a প্লাস ab ইকুয়ালস টু a, অথবা তুমি সূত্র হিসেবে এটা ব্যবহার করতে পারবা। তাহলে দেখো আমি যদি লেফট হ্যান্ড সাইড বসাই, ভাই লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি হয়? a প্লাস ab। তাহলে দেখো তো এই দুটো থেকে a কমন যায় কিনা, a কমন গেলে কি হয়? 1 প্লাস b। আর আমরা জানি a ইনটু 1 এর সাথে তুমি যেটাই যোগ করো না কেন আলটিমেটলি आंसर হবে কত? 1। তাহলে a ইনটু 1, a ইনটু 1 এর মান হচ্ছে a। তাহলে দেখো আমার এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি এই যে দেখি আমাদের a প্লাস ab ইকুয়ালস টু a মিলে গেল। আরেকটা প্রমাণ আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, a প্লাস bc ইকুয়ালস টু a প্লাস b ইনটু a প্লাস c। এটা আমাদের খুব বেশি অ্যাপ্লিকেশনও করতে হয়। মানে জিনিসটা হচ্ছে কি, a একটা জিনিস, b আরেকটা জিনিস, c আরেকটা জিনিস। যদি দুইটা জিনিস গুণ আকারে থাকে তার সাথে একটা যোগ আকারে থাকে, a এর সাথে একবার b যোগ করব, a এর সাথে একবার c যোগ করব, a এর সাথে b যোগ করলাম, a এর সাথে c যোগ করলাম, দুইটাকে গুণ করে দিলাম। এটা হচ্ছে মনে রাখার টেকনিক। এবার সব প্রমাণ, এই প্রমাণটা তুমি লেফট হ্যান্ড সাইড থেকে করতে গেলে খুবই ঝামেলা পড়ে যাবা, তুমি রাইট হ্যান্ড সাইড থেকে করো। তাহলে রাইট হ্যান্ড সাইড যদি আমরা করি, রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আসে? a প্লাস b ইনটু a প্লাস c। তাহলে দেখি আমি গুণ করব,
এ দিয়ে আমি দুইটাকে গুণ করব, তাহলে আমি এ দিয়ে এ কে গুণ করব, এ দিয়ে আমরা সি কে গুণ করব। তাহলে আমি এ দিয়ে এ কে গুণ করলে কি পাই ভাইয়া, আমি এ দিয়ে এ কে গুণ করলে পাই এ ইনটু এ প্লাস এ দিয়ে সি কে গুণ করলে পাই এ সি। সিমিলারলি বি দিয়ে যদি গুণ করি আমরা পাবো বি এ প্লাস আমরা পাবো বি সি। এবার একটু খেয়াল করো, এ ইনটু এ দুইটা এ কে গুণ করলে কি হয়, একটা এ। তাহলে আমরা বলতে পারি এ প্লাস এ সি প্লাস বি এ প্লাস বি সি। এবার দেখো আমার এই প্রত্যেকটা টার্মে একটা কমন জিনিস আছে এ এ এ। তাহলে আমরা এটা কি করতে পারি ভাইয়া, কমন নিতে পারি। তাহলে আমি এটা যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস সি প্লাস বি প্লাস বি সি আসে। এবার আসো, আমরা তো একটু আগে দেখছিলাম 1 এর সাথে তুমি যেটাই গুণ করো না কেন, যেটাই যোগ করো না কেন, আনসার কি আসবে, 1 আসবে। তাহলে আমরা বলতে পারি 1 প্লাস এ সমান এ। এবার আমি যদি বলি 1 প্লাস পুরা পৃথিবী, এটা হচ্ছে আমার সেই পৃথিবী, এটা হচ্ছে আমাদের কি পৃথিবী। 1 প্লাস পুরা পৃথিবী সমান আমরা বলতে পারি পৃথিবী, সরি 1 প্লাস এই সমান হচ্ছে আমাদের 1, 1 এর সাথে যাই যোগ করো না কেন 1 থাকে, তাহলে 1 প্লাস পুরো পৃথিবী সমান আমরা পাবো 1। তাহলে হোয়াট এভার 1 প্লাস তোমারে বসাই দিলে তাও পাবো 1, তুমি তোমারে পাবা না, খুঁজে আর পাবা না। তাহলে কাউকে যদি মিস করতে হয় মানে তুমি বলবা যে আমি এই জিনিসটাকে আমি তারে আমি দেখে সারবো, কিচ্ছু করা লাগবে না, তার সাথে 1 যোগ করে দাও, অটোমেটিক দেখা হয়ে গেছে। তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে 1 প্লাস সামথিং মানে কি থাকবে, 1 থাকবে। তাহলে আমাদের a ইনটু 1 প্লাস বিসি, আর a ইনটু 1 মানে হচ্ছে a, তাহলে আমরা পাচ্ছি a প্লাস বিসি। খেয়াল করে দেখো ওই যে আমাদের লেফট হ্যান্ড সাইডটা পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি এটা আমার একটা প্রমাণ হইতে পারে, এবং এই প্রমাণটা খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং তোমরা বুলিয়ান ফাংশনের সরলীকরণ করার সময় এটাকে সূত্র হিসেবে ব্যবহার করিতে পারিবা। তাহলে আমরা আশা করি বুঝতেই পারছি। এবার আমরা আমাদের লজিক গেটগুলোতেই আমরা চলে যাব ভালো করে। আচ্ছা, নেক্সট ভাইয়া আমরা আমাদের আমাদের এর পরের ইয়েতে যাই। হ্যাঁ, তো আমি প্রথমে রিকোয়েস্ট করব তোমাদেরকে, আমরা এবার হচ্ছে আমাদের লজিকেরে চলে যাব। মানে আমরা আমাদের লজিকেরে যাওয়ার আগে আমরা এখন একটু কাজ করব। তাহলে আমি তোমাদেরকে বলে রাখি যে আমাদের এইচডব্লিউ থাকবে একটা হোমওয়ার্ক আমাদের। আচ্ছা, আমি পরে হোমওয়ার্ক দিই, এরপরে আমরা পরের ইয়েতে হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক দিব হচ্ছে আমাদের সরলীকরণগুলো, সবগুলো তোমাদেরকে বাসায় করে নিতে হবে। হ্যাঁ, আর তোমাদের যদি ক্লাসের কোনো জায়গায় কোনো প্রবলেম হয় বা কোনো উপদেশ থাকে আমাকে দিবা, কোনো সমস্যা নেই, কমেন্ট আমি একটু পরে চেক করব। তো আপাতত তোমরা কোনো প্রবলেম থাকলে কমেন্টে বলো, দেন আমি কমেন্টে চেক করে নিব, ঠিক আছে? এবার আসো আমাদের প্রথমত আসি আমাদের 1 নম্বর হোমওয়ার্ক। 1 নম্বর হোমওয়ার্ক থাকবে আমাদের বুলিয়ান, আমাদের বুলিয়ান সমীকরণের বুলিয়ান ফাংশন যেগুলো আছে, বুলিয়ান ফাংশনের সরলীকরণ। এই সরলীকরণগুলো হোমওয়ার্ক থাকবে, তোমার বইতে অনেকগুলো পাবা, তোমরা আশা করি পাইছো, তোমরা জানো, এগুলো একটু সলভ করবা। যদি কোনো একটাতে প্রবলেম হয় সেটা তুমি আমাদের পেজে মেসেজ দাও, কমেন্টে বলিও, অথবা আমাকে পার্সোনালি বললো, আমি সেটা সলভ করে দিব, কোনো সমস্যা নাই। দেন আসো হোমওয়ার্কগুলো গেল। আর এই হোমওয়ার্কগুলো করতে হলে একটু আগে যা যা বলছি সেই জিনিসগুলো কাজে লাগবে। তাহলে আমি একটু আগে যা বলছি সেই জিনিসগুলো কাজে লাগবে, সেই অনুযায়ী করে ফেলবা। এবার তোমাদের আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সত্যক সারণী। আমাদের কি সত্যক সারণী। তো আমরা প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সত্যক সারণী আকার নিয়ম। সত্যক সারণী আকার নিয়ম। দেখো আমি তোমাদেরকে বলে রাখি সত্যক সারণী আকার বেসিক নিয়মটা কি। সত্যক সারণী আকার বেসিক নিয়ম হচ্ছে সত্যক সারণীকে আমরা দুইটা ভাগে ভাগ করি। এই দিকে আমার থাকবে সব ইনপুট, আর এই দিকে থাকবে আমাদের আউটপুট। যেমন আমরা একটা ফাংশন দিলাম f = ab + bc। তাহলে দেখো আউটপুটটা কে, f, fটা থাকবে এখানে, ইনপুটটা কে a b c। তাহলে কয়টা আছে, 3টা। তাহলে আমাকে যে জিনিসটা দেখতে হবে নাম্বার অফ ইনপুট কয়টা। তাহলে নাম্বার অফ ইনপুট যদি 3টা হয়, এদিকে তুমি 3টা গড় করবে, একটা a এর জন্য, একটা b এর জন্য, একটা c এর জন্য। যদি 2টা হয় 2টা গড় করবা, 3টা হলে 3টা, 4টা হলে 4টা। তাহলে আমরা এটা বুঝে গেলাম যে আমি কয়টা গড় করব। এবারে সব ইনপুট যদি 2টা হয়, ইনপুটে 2টা গড় করতে হবে, আর 3টা হলে 3টা গড় করতে হবে। এখন নিচের দিকে আমি কয়টা গড় করব এটা নিয়ে আমাকে একটু কনফিউজড হয়ে যায়। আমি তোমাকে একটা কথাই বলবো, নিচের দিকে কয়টা গড় করব। দেখো তাহলে আমি এখানে লিখে দিই নিচের দিকে এগুলোকে তো আমরা রো বলি, তাই না? রো সংখ্যা সমান
2 টু দি পাওয়ার n, যেখানে n মানে হচ্ছে ইনপুট সংখ্যা। এটা একটু বুঝাই দিই হালকা। হ্যাঁ ভাইয়া, প্রথমে আমি আসলাম ইনপুট দুইটা। ভাই ইনপুট কয়টা? দুইটা। তাহলে 2 টু দি পাওয়ার 2 সমান কত? 4। তাহলে ইনপুট যদি দুইটা হয় নিচে দিয়ে গড় করব কয়টা? চারটা। তাহলে দেখো আমি কিভাবে করতেছি, ইনপুট দুইটা, তাহলে ইনপুট এ একটা দুইটা, এটা হচ্ছে আউটপুট। তাহলে ইনপুট কে কে ধরে নিলাম এ এবং বি, আউটপুটটা ধরে নিলাম এফ। এবার নিচের দিকে এক্সট্রা কয়টা গড় করব ভাইয়া? নিচের দিকে এক্সট্রা গড় করব চারটা। এই যে দেখো, একটা দুইটা তিনটা চারটা। এটা তোমরা জানো, জাস্ট আমি একটু মনে করাই দিচ্ছি। অনেকে জানো না নিচের দিকে চারটা গড় কেন করা হয়। এই 2 স্কয়ার মানে হচ্ছে 4। এবার আসো ইনপুট মনে করো তিনটা, তাহলে আমাদের হচ্ছে 2 কিউব। 2 কিউবের মান কত? 8। তাহলে আমার ইনপুট যদি তিনটা হয় নিচে দিকে গড় কয়টা ভাইয়া? 8টা। তাহলে আমার দেখো ইনপুট আমি ধরে নিলাম তিনটা। কে কে? একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। আর নিচের দিকে তাহলে আমার আউটপুট হচ্ছে মনে করো এফ। তাহলে বলো তো নিচে দিয়ে গড় কয়টা হবে ভাইয়া? যেহেতু তিনটা ইনপুট নিচে দিয়ে গড় হবে 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8টা। ওকে, নেক্সট যদি আমার ভাই ইনপুট 4টা হয় করা যাবে 2 টু দি পাওয়ার 4 = 16। তাহলে ইনপুট যদি 4টা হয় দেখো, একটা হচ্ছে এ বি সি ডি এন্ড আউটপুট মনে করো আমাদের এফ। তাহলে আমরা বলতে পারি আমরা নিচে দিয়ে গড় কয়টা করব ভাইয়া? 2 টু দি পাওয়ার 4 এর মান যেহেতু 16, তাহলে আমি 16টা করব। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমি নিচে দিয়ে 16টা গড় করব। এবার আসো ভাইয়া, এটা করার পর এবার এখানে বসানোর নিয়ম, ইনপুটগুলো তোমরা বসানোর নিয়ম জানো, আমি জাস্ট একটু মনে করাই দিচ্ছি তোমাদেরকে। আমি জানি তোমরা জানো, তাও মনে করাই দিচ্ছি। সেটা হচ্ছে কি, তোমার ইনপুটের অংশটা তুমি চিন্তা করো, এই এতটুকু হচ্ছে তোমার ইনপুট, তাই না? এতটুকু হচ্ছে তোমার ইনপুট, এতটুকু হচ্ছে তোমার ইনপুট। ইনপুটের সবচেয়ে ডান দিক অথবা সবচেয়ে বাম দিক, মানে সর্ব ডান অথবা সর্ব বাম ধরে শুরু করবা। দেখো 0 1 0 1 একটা একটা করে, সেকেন্ড করে গেলে দুইটা দুইটা করে, 0 0 1 1। একইভাবে এখানে দেখো প্রথম করে কি 0 1 0 1 0 1 0 1 0 1। সেকেন্ড করে কয়টা করে বসাবো? দুইটা করে, তাহলে 0 0 1 1 0 0 1 1। থার্ড করে কয়টা করে বসাবো? চারটা করে, মানে ডাবল ডাবল। প্রথম করে একটা করে, পরের ঘরে দুইটা করে, পরের ঘরে চারটা করে, পরের ঘরে 8টা করে, পরের ঘরে 16টা করে। তাহলে আমি দুইটা করে বসাইলাম, দেন কয়টা করে বসাবো? চারটা। এই চারটা 0 চারটা 1। সিমিলারলি এখানে বসাও যে আমরা 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1। দেন দুইটা করে 0 0 1 1 0 0 1 1 0 0 1 1 0 0 1। দেন আমাদের চারটা করে 0 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1। দেন আমার আটটা করে 0 0 0 0 0 0 0 0 1 1 1 1 1 1 1 1। দেখো পূরণ হয়ে গেছে। তাহলে আমি ইনপুটের গড়গুলো কিভাবে পূরণ করব সেটা আমি এখান থেকে জানি। এখন একটা হোমওয়ার্ক আছে না ভাইয়া? জি ভাইয়া আছে। একটা হোমওয়ার্ক হচ্ছে বুলিয়ান ফাংশনের সরলীকরণ। আরেকটা হোমওয়ার্ক হচ্ছে কি, যেমন তোমরা বইতে এরকম একটা প্রশ্ন পাবা, ডি মর্গানের সূত্র সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করো। তাহলে ইনপুটগুলো দিতা, যা যা লাগে এখানে ক্যালকুলেশন করে তোমরা ওই ডান পক্ষ আর বাম পক্ষ মিলাইতা। এই যে সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ, দেখো আরেকটা হোমওয়ার্ক তাহলে আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি, সত্যক সারণীর মাধ্যমে বুলিয়ান ফাংশন প্রমাণ করা। এটা আমাদের হোমওয়ার্ক থাকবে। এই দুটো জিনিস আমি করাবো না, তোমাদের সব জায়গায় দেখা যেত। আমি তো বলতেছি, আমি একটু স্কিপ করে যাব। সবার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ইকুয়েশন থেকে ঠিকই সত্যক সারণী বানাইতে পারে, কিন্তু একটা সত্যক সারণী সেখান থেকে ইকুয়েশনটা বানাইতে পারে না। সেই জিনিসটা আমি তোমাদেরকে শিখাবো। অর্থাৎ একটা সত্যক সারণী দেওয়া আছে, ওই সারণী থেকে কিভাবে ইকুয়েশন বানানো যায় সেটা তোমাদেরকে এখন শিখাবো। তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা, তাহলে আমরা মনোযোগ দিয়ে যদি খেয়াল করি, তাহলে আমরা প্রথমে পাবো সেটা হচ্ছে কি, আমাদের যে কোনো একটা সারণী থাকবে সেখান থেকে আমরা প্রমাণ করবো। ঠিক আছে,
তাহলে আমি দেখি যে একটা কোয়েশ্চেন দিয়ে আমি এই কোয়েশ্চেনের আনসার অনেকে পারতে পারো, অনেকে আবার নাও পারতে পারো। তো আমি জাস্ট বলি এখানে, আর তোমাদেরকে আমি নোট দিয়ে দিব। নোট দিয়ে দিব বলতে আমার স্লাইড আছে বানানো, নিজের বানানো, ওই স্লাইডগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। তো আসি আমাদের কোয়েশ্চেনটা। হ্যাঁ, এখানে খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের তিনটে ইনপুট, একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি, আর আমার ফাংশনটা হচ্ছে এফ। তো যেহেতু ইনপুট তিনটা, বুঝতে পারতেছো নিচে দিয়ে গড় হবে কয়টা ভাইয়া? 8টা গড় হবে, তাই না? তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে আমরা বলতে পারি নিচে দিয়ে গড় হলে 8টা। এবার পূরণ করার নিয়ম তোমরা জানো, 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 0 0 0 0 1 1 1 1। এবার আসে আউটপুটটা, মানে জিনিসটা হচ্ছে এবার যদি তোমাকে আমি একটা ফাংশন দিয়ে দিই, সামথিং কিছু একটা ফাংশন, তাহলে তুমি ক্যালকুলেশন করে করে ফাংশনের জন্য হয় 0 অথবা 1 একটা আনসার পাবা না, সেই আনসারটা তুমি এখানে বসাবা। এখন আমার কথা হচ্ছে ওই সমীকরণ আমার দেওয়া নাই, কিন্তু ওই সমীকরণটাকে যদি আমি এখানে বসাইয়া ক্যালকুলেশন করতাম, আমার যে আনসার আসতো ওই আনসারটা আমার এরকম হইতো, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 1, এখানে 1, এটা আমার আসতো। আমি ধরে নিলাম, তুমি অন্য জায়গায় দিতে পারো, ইচ্ছা মতো দাও। এখন আমার কথা হচ্ছে এমন কি ফাংশন আছে যেই ফাংশনটার মধ্যে এইভাবে মানগুলো বসালে আমার আনসারগুলো এভাবে আসে? হ্যাঁ, দেখি তাহলে এইভাবে আমার সমীকরণটা নির্ণয় করব। তাহলে আমরা কি করব? আমরা সত্যক সারণী থেকে হেডলাইন লিখতে পারি, সত্যক সারণী থেকে, সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয়। তাহলে আমরা এফ এর যে সমীকরণ সেটা আমরা নির্ণয় করব। এবার আসো কোন পদ্ধতিতে নির্ণয় করব। তাহলে আমাদের পদ্ধতি দুটো আছে, একটা হচ্ছে এসওপি পদ্ধতি, আর একটা হচ্ছে পিওএস পদ্ধতি। সংক্ষেপে অনেকে এটাকে বলে সব পদ্ধতি, এটাকে বলে ফস পদ্ধতি। তো আমার কথা হচ্ছে এসওপি কে আমরা বলি আমাদের সাম অফ প্রোডাক্ট, আর পিওএস কে বলা হয় প্রোডাক্ট অফ সাম। তাহলে এটাকে বাংলা করলে তুমি বুঝতে পারবা, সাম অফ প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে কি? গুণ। তাহলে গুণের টার্মগুলোকে কি করে দিব? যোগ করে দিব, আর এখানে যোগের টার্মগুলোকে গুণ করে দিব। এই দুইটা নিয়ম, এই দুইটা নিয়মের মধ্যে সিলেবাসে আমার শুধু এটাই আছে, এসওপি। যদিও দুইটা দিয়ে সেম আনসার আসে, কিন্তু এটা আমাদের সিলেবাসে নাই। ওই কারণে তোমাদেরকে আমি শুধু করাবো কি, তোমাদেরকে শুধু আমি এসওপি পদ্ধতি করাবো, পিওএস পদ্ধতি করাবো না। চাইলে কেউ দেখে নিতে পারো, আমার স্লাইডেও আমাদের দুইটাই থাকবে, কারণ আমি রেগুলার ক্লাসে দুইটাই দেখাই দিই। তো আপাতত তোমাদের যেহেতু সিলেবাসে এটাই আছে, শুধু এটা জানলে হবে। তাহলে আমরা এসওপি পদ্ধতিতে কিভাবে সমীকরণটা বের করতে হয় সেই জিনিসটা আমি দেখবো। তাহলে একটু খেয়াল করে দেখি, এটা তোমরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আচ্ছা, তাহলে মনোযোগ দিয়ে যদি খেয়াল করি ভাইয়া, আমি দেখি যে আমাদের এই এসওপি পদ্ধতি মানে কি? সাম অফ প্রোডাক্ট। তাহলে আমি এখানে লিখে রাখতেছি যে আমাদের এসওপি পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কি? সাম অফ প্রোডাক্ট। এবার আসো ধাপগুলো খেয়াল করো ভাইয়া, খুবই সোজা, খুবই সোজা। হ্যাঁ, কিভাবে করব? হ্যাঁ দেখো, একেবারে সোজা জিনিস। 1 নাম্বার কাজ, আচ্ছা 0 মানে কি? পাচ্ছি না। 1 মানে কি? পাচ্ছি। 0 মানে পাচ্ছি না, 1 মানে পাচ্ছি। এর মানে দেখো এটার জন্য কোনো আনসার পাচ্ছি না, সো এরকম এটার জন্য কোনো আনসার পাচ্ছি না, এটার জন্য কোনো আনসার পাচ্ছি না, এটার জন্য কোনো আনসার পাচ্ছি না। এর মানে যারা 0 তাদের জন্য কোনো আনসার পাবো না। তাহলে আমার এই ফাংশনের উপর 0 এর কি কোনো ভূমিকা আছে? নাই। কার ভূমিকা আছে? 1। এর মানে আমি দেখব আউটপুটে কারা কারা 1 আছে, এই 1 গুলোকে আমি চুজ করব। তাহলে আমার এই ফাংশনটা বের করার ক্ষেত্রে এই 0 গুলা কোনো কাজে আসবে না। আমি দেখব কারা কারা 1 তাদেরকে সিলেক্ট করব। এই একটা 1 সিলেক্ট করলাম, দুইটা 1 সিলেক্ট করলাম, তিনটা 1 সিলেক্ট করলাম, চারটা 1 সিলেক্ট করলাম। এবার আসো একটা জিনিস শিখাই। এর ক্ষেত্রে দেখো 0 আর 1, বি 0 1। আমি তোমাকে বলবো কি ভাইয়া, যদি তুমি কখনো দেখো 0, এর মানে সেটা হচ্ছে তার কমপ্লিমেন্ট,
আর যদি কখনো দেখো 1 সেটা হচ্ছে জেনারেল। তাহলে বলো তো বি 0 দেখা যাচ্ছে এর মানে কি বি এর কমপ্লিমেন্ট, 1 দেখা যাচ্ছে মানে কি বি। তাহলে আমি কোন একটা বুলিয়ান চলক তার ক্ষেত্রে আমি যদি 0 দেখি তাহলে কমপ্লিমেন্ট বসাবো, মানে পূরক বসাবো। আর যদি 1 দেখি তাহলে তাকেই বসাবো। আবারও বলতেছি 0 হলে তার কমপ্লিমেন্ট বসাবো, 1 হলে আমি তাকেই বসাবো। এখন আসো তো ভাইয়া এইদিকে দেখো চাইয়া, আমার এখানে দেখো এই যে এই 1টা কার জন্য আছে, এই তিনটার জন্য। দেখো প্রথমটা এ, পরেরটা বি, পরেরটা সি। আমরা বলছি সাম অফ প্রোডাক্ট, আমি যোগ করব কাদেরকে, প্রোডাক্ট টার্মগুলোকে। তাহলে আমি দেখলাম প্রোডাক্ট টার্ম পেয়ে গেল, প্রোডাক্ট মানে কি গুণ। তাহলে প্রথমটা কি এ, এর জন্য কি পাচ্ছি 0, 0 মানে এ নাকি এ বার। আরে আমি মনে করো তোমার কথাটা শুনতে পাচ্ছি, সেটা চিন্তা করে তুমি বাসায় চিল্লেই উঠো যে ভাই এ বার, এ বি, বি বার, এবার চিল্লেই উঠবা, তাহলে ফিল পাবা ক্লাসের মধ্যে। তাহলে দেখো আমার এখানে এ, এর জায়গায় কি পাচ্ছি ভাইয়া 0। যদি আমি 0 পাই এটা কি এ নাকি এ বার? জি ভাইয়া এটা হচ্ছে এ বার। এবার আসো বি, বি এর জায়গায় কি পেলাম 1, 1 মানে বি নাকি বি বার? বি। এবার পেলাম সি, সি এর জায়গায় কি আছে 1, 1 মানে সি নাকি সি বার? সি। একই ভাবে আমরা এই 1 এর জন্য আসি, এই 1টা কার জন্য পাইছি, এই তিনটার জন্য। তাহলে প্রথমটা এ, এর জায়গায় কি আছে 1, 1 মানে এ নাকি এ বার? 1 মানে হচ্ছে এ। এরপর আছে কি ভাইয়া 0, 0টা কার নিচে আছে, বি এর জন্য, বি এর মান 0। তাহলে বি এর মান 0 মানে বি নাকি বি বার? ভাইয়া আমার বি বার। এরপর সি এর মান 0, সি এর মান 0 হলে আমাদের কি হবে ভাইয়া, এই সি এর মান যদি সরি সি এর জায়গায় 1 আছে, 1 মানে কি সি বার। তাহলে আমরা 1 সরি 1 যেহেতু আছে সি এর জায়গায় 1 মানে হচ্ছে সি। এরপর আছে আমার এটা এই 1, এই 1 পাইছি এই তিনটা টার্মের জন্য। তাহলে প্রথমটা 1 কার নিচে, এ এর নিচে, এ এর মান 1 মানে হচ্ছে এ, বি এর মান 1, 1 মানে হচ্ছে বি, সি এর মান 0 মানে হচ্ছে সি বার। একইভাবে লাস্ট 1, তাহলে সবাই 1 1 1 আছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এ বি সি। সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো আমার প্রদত্ত যে সমীকরণটা, প্রদত্ত যে ফাংশনটা, ওই ফাংশনটা হচ্ছে কি ভাইয়া, ওই ফাংশনটা হচ্ছে f ইকুয়ালস টু হচ্ছে a বার bc প্লাস a b বার c প্লাস ab c বার প্লাস abc। দেখো এই যে টার্মগুলা এদেরকে আমরা বলি প্রোডাক্ট টার্ম, এদেরকে আমরা কি বলি ভাইয়া, প্রোডাক্ট। দেখো আমি কি করছি, প্রোডাক্ট মানে গুণ। তাহলে আমি এটা 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 তিনটাকে গুণ করছি না, করছি। তাহলে এটা ছিল আমাদের কোন টার্ম, প্রোডাক্ট টার্ম, প্রোডাক্ট টার্ম। এই প্রোডাক্ট টার্মগুলোকে কি করে দিছি ভাইয়া, যোগ করে দিছি। এই চারটাকে যোগ করে ইকুয়েশন এটা পেয়ে গেছি। তাহলে আমি কি করলাম, সাম অফ প্রোডাক্ট, কার সাম, প্রোডাক্টের সাম। এই প্রোডাক্টগুলোর সাম করে দিলাম, মানে যোগ করে দিলাম, ওই কারণে এটাকে আমরা বলি এসওপি পদ্ধতি, সাম অফ প্রোডাক্ট। এবার তোমার বলতে পারে এই যে আমার এটাকে সরলীকরণ করো, তো আমি এটাকে টেকনিকটা তোমাকে শিখিয়ে দিই। আমরা জানি x যে কথা, x প্লাস x ও সেম কথা, x যে কথা, x প্লাস x প্লাস x ও সেম কথা। সিমিলারলি abc যে কথা, abc কয়েকবার লেখাও সেম কথা। এখানে এই টার্ম, এই টার্ম, এই টার্ম, তিনটার জন্য তিনটা এবিসি নিয়ে আসবো। এবিসি একটা বলা যে কথা, তিনটা বলাও সেম কথা। তো আমি একটা এবিসি এটার সাথে, আরেকটা এটার সাথে, আরেকটা এটার সাথে রাখবো। যা যা কমন যায় কমন নিব, শেষ পর্যন্ত সলভ করার পর তুমি आंसर পাবা এবি প্লাস বিসি প্লাস সিএ। এটা তোমার এইচডব্লিউ থাকবে, মিলাই বাসায় মিলাই নিবা। তাহলে আমরা বলতে পারি এটা আমাদের এইচডব্লিউ থাকবে। এবার আসো, আশা করি তোমরা সবাই ক্লাস করতে যেহেতু বসছো, আমি অন্তত তোমাদেরকে এটা বলতে পারি ভাইয়া আমার পাশে একটা খাতা আছে মনে হয়, অথবা পাশে খাতা না থাকলেও সাথে কিন্তু মাথা আছে, ওই মাথা থেকে কোনো কিছু ঢুকছে কিনা সেটা একটু বের করতে হবে। এখন কয়েকটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মানে আমি এটা ছোট্ট ছোট্ট কয়েকটা, হ্যাঁ ছোট্ট ছোট্ট করে, মানে তুমি কনসেপ্টটা বুঝছো কিনা সেটা জানার জন্য। তুমি পরীক্ষায় সবসময় এসওপি দিয়ে করবা। কয়েকটা আমি এখানে আঁকবো, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে, তোমরা জাস্ট 1 দিয়ে 1 এর आंसर দিবা, 2 দিয়ে 2 এর आंसर দিবা, 3 দিয়ে 3 এর आंसर দিবা, 4 দিয়ে 4 এর आंसर দিবা। কোথায় দিবা, কমেন্টে দিবা, আমার বাসায় এসে দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তাহলে আমাদের যে কাজটা করব, আমি কয়েকটা দিব, তোমরা একটু আমাদের এগুলা কি করবা, তোমার পাশে খাতা থাকলে একটু খাতায় ছোট্ট করে তুমি এই যে সংক্ষেপে লিখে যত তাড়াতাড়ি দিতে পারো, আমি দেখবো যে পরে আমি চেক করবো যে কারা কারা দিতে পারছে। তো আমি জাস্ট বলবো, আমি আবারও বলতেছি, তোমার প্রথমে আউটপুট যেটা আছে সেই আউটপুটে কারা কারা 1 তাদেরকে চুজ করবা। চুজ করার পর এই 1টা কার জন্য, যেমন এখানে এই তিনটার জন্য, দুইটা থাকলে দুইটার জন্য, তাহলে যার নিচে 0 আছে সেটা
আমাদের তার কমপ্লিমেন্ট বসবে। এ এর নিচে 1 থাকলে এ বসবে, 0 থাকলে এ বার, বি এর নিচে 1 থাকলে বি, 0 থাকলে বি বার, সি এর নিচে 1 থাকলে সি, 0 থাকলে সি বার। এভাবে আমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা যে কয়েকটা দিই তোমাদেরকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেন আমি তোমাদের কয়েকটা এখানে প্র্যাকটিসিং প্রবলেম দিই, ওই প্র্যাকটিস প্রবলেম তুমি এখনই কমেন্টে দিতে হবে। তো আমি দেখবো কমেন্টে তোমরা যত বেশি রেসপন্স করবে তত আমরা উৎসাহিত হব। তো আমি তোমাদেরকে বলবো আমাকে উৎসাহ করো, আমার কনফিডেন্স যোগাও। হ্যাঁ, তাহলে আমি একটা একটা করে দিই, দেখি কারা কি করতে পারে। হ্যাঁ, তাহলে আমি দেখি প্রথমে প্রবলেম নাম্বার 1 আমি ছোট ছোট দিব যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে প্রবলেম 1 আমি এঁকে দিচ্ছি। প্রবলেম 1 এ আমার ইনপুট থাকবে দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। দুইটা ইনপুটই বুঝতে পারতেছো, আমার নিচের দিকে 4টা ঘর হবে। তো 4টা ঘর হলে আমাদের এখানে 0 1 0 1 0 0 1 1, আর আউটপুট যেটা সেটা আমি বলে দিই। আমি এখানে কয়েকটা পার্ট করি তাহলে আমার সুবিধা হবে। তো আউটপুটটা হবে হচ্ছে আমার 0 0 0 1। তোমরা আনসার দিবে এভাবে, একের আনসার, এটার ইকুয়েশনটা। হ্যাঁ, তোমরা বলতে পারবে কমেন্টে তো এবার লেখা যাবে না, কোনো সমস্যা নেই, তুমি এ প্রাইম লিখবা, কারণ প্রাইম লেখাও সেম কথা, কমেন্টে তুমি এ প্রাইম লিখবা। হ্যাঁ, এরকম লিখবা। তাহলে আমার এক নাম্বারের সলিউশন সবাই লিখে ফেলো, দেখি কে কে পারে। আমার একের সলিউশন সবাই লিখে ফেলো। এক নাম্বারের সলিউশন কি হবে, এই ফাংশনটা কত আমাকে একটু তোমরা কমেন্টে জানিয়ে দাও। যারা যারা ক্লাস করতেছো আমি রিকোয়েস্ট করব তোমরা যাতে সাথে সাথে করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝছো কিনা। এরপর আরেকটা দেখাই, আমাদের প্রবলেম 2 দিই আমাদের সেম। এটা অনেক হয়তো দেখতে পাচ্ছ না। প্রবলেম 2 আছে 0 0 0 1। হ্যাঁ, আর এখানে প্রবলেম 2 তে এ বি আবার আগের মতো দুইটা ইনপুট দিলাম, এক, তারপর হচ্ছে আমাদের এখানে 4টা ঘর করব, 0 1 0 1 0 0 1 1। আর এদিকে আমি তোমাদেরকে দিব সেটা হচ্ছে 0 1 1 1, এটা তোমরা করবা। দেন প্রবলেম 3 দিই। প্রবলেম 3 তে আমি তোমাদেরকে দিব একেবারে ছোট্ট একটা। প্রবলেম 3 তে আমি তোমাদেরকে যেটা দিব অত্যন্ত ছোট, সেটা হচ্ছে একটা ইনপুট। তাহলে বুঝতে পারতেছো ইনপুট যদি একটা হয় তাহলে নিচে দিয়ে গড় হবে দুইটা, আর এটা হচ্ছে তার আমাদের ফাংশনটা f। তো আমি এখানে দিলাম 0 1 আর এখানে দিলাম 1 0, এটা আনসারটা লিখবা। আর প্রবলেম 4, তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্টে জানিয়ে দিবা। আমি এটা তোমাদের করতে দিয়ে আমি কমেন্টগুলো চেক করবো, এতক্ষণ পর্যন্ত যা যা কমেন্ট আসছে, হ্যাঁ, সবগুলো আমি চেক করব যে কার কি কি প্রবলেম আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। 0 1 0 1 0 0 1 1, দেন হচ্ছে আমাদের হচ্ছে কি 0 1 1 0। তাহলে আমরা এই যে প্রবলেম 1 2 3 4, তো আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে, আমি সাজেস্ট করবো তোমরা 4টাই কিন্তু তোমরা আশা করি দেখতে পারতেছো এবং এই 4টে তোমরা সলভ করবা। তাহলে তোমরা করতে থাকো, আমি এদিক দিয়ে তোমাদের কমেন্টগুলো পড়তে থাকি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, সবগুলো আনসার দিয়ে দিবা। হ্যাঁ, সবগুলো 1 2 এক এক, যার এক করা হবে সাথে সাথে আনসার দিয়ে দিবা, মানে একটা একটা করে সাথে সাথে আনসার দিয়ে দিবা, 1 2 3 4, দেখি কয়জনে কত আগে পারে। একের আনসার অনেকেই দিতে পারছে, ওকে, বেটার। তোমরা দিতে থাকো, একের আনসার অনেকেই দিছে, দুইয়ের আনসার অনেকেই দিছে। তো আমি দেখতে থাকি আর কি কি আনসার পাই। 3-এর আনসারও দিছে,
জাস্ট আমি বুঝতে চাচ্ছি যে তোমরা আসলে এটা বুঝছো কিনা, যে আমার কনসেপ্টটা বুঝছো কিনা, এসওপি পদ্ধতি বুঝছো কিনা সেটা আমি জানতে চাচ্ছি। ওকে, চারের আনসার অনেকে দিছে। তো যারা যারা আনসার দিছো সবাইকে ধন্যবাদ, আমি নাম মেনশন করতেছি না। হ্যাঁ, অনেকে আনসার দিছে। তো আমি একটা কাজ করি, তাহলে তোমরা জাস্ট মিলাই নাও। ম্যাক্সিমাম আমি দেখলাম সঠিক আনসারই দিছো, তো আশা করি বুঝতে পারছো। তাহলে তাহলে আমি একটা করে বলে দিই। দেখো, আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলি যে ভাইয়া আমি কিন্তু এটা টেকনিক্যালি দিছি একটা কারণে। সেটা হচ্ছে কি, আচ্ছা তুমি খেয়াল করে দেখো তো, আমি তো বলছি এখানে যারা ক্লাস করতেছো সবাই সেকেন্ড ইয়ারের বা পরীক্ষার্থী আশা করি। তো তোমরা জানো যে আসলে জানো যে তোমরা এগুলো তোমরা গেটগুলো পড়ে আসছো। খেয়াল করে দেখবা এটা হচ্ছে দুইটা ইনপুটের জন্য আমাদের এন্ড গেটের সূত্রক সারণী। আবার এটা হচ্ছে দুইটা ইনপুটের জন্য অর গেটের সূত্রক সারণী। অনেকে এখন কনফিউজড হয়ে যাবে, অর গেটের সূত্রক সারণী কিন্তু আমাদের তো a প্লাস b আসে নাই। ওকে, এরপর এটা হচ্ছে আমাদের নট গেটের সূত্রক সারণী। হ্যাঁ, নট গেটের সূত্রক সারণী। আবার এটা আমাদের এক্স অর গেটের সূত্রক সারণী। তাহলে আমরা ওই জিনিসগুলো আমরা এখানে পাবো। হ্যাঁ, তো আমি জাস্ট দুইটা পারপাসে করতেছি। একটা পারপাস হচ্ছে এই জিনিসটা বুঝে গেলা, আর একটা পারপাস হচ্ছে তুমি গেট পড়ার আগে গেটের সূত্রক সারণী জেনে গেলা এবং উল্টাভাবে জানলা। এতদিন জানছো এটা আমার এন্ড, এই কারণে তার সূত্রক সারণী হয় এরকম। এবার আমি বললাম এটা আমার সূত্রক সারণী, বলো যে এটা আমার এন্ড কিনা। তাহলে আমি দেখি পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো সৃজনশীল বেশি আসে। এবার দেখো, তাহলে আমি প্রথমে দেখি ভাইয়া এখানে 0 0 0 বাদ দিব, আমি শুধু 1টা নিব। তাহলে আমার শুধু একটাই, তাহলে এই একটার প্রোডাক্ট টার্ম কি নিব? ইনপুট কয়টা? দুইটা। তাহলে খেয়াল করো এটার নিচেও 1, এটার নিচেও 1। এর নিচে 1 মানে a, b এর নিচে 1 মানে b। তাহলে বলতে পারি a b। এখানে কি আর কেউ আছে? না ভাইয়া নাই। তাহলে কি যোগ করার প্রয়োজন আছে? না ভাইয়া নাই। তাহলে আমি বলিতে পারি এটাই আমার আনসার, সেটা আমি পাই। অতএব আনসার হচ্ছে এ বি। তাহলে অনেকেই পারছো। এবং দেখো এ বি মানে হচ্ছে কি, আমাদের এ এবং বি এর এন্ড মানে গুণ করা। আমরা জানি এন্ড মানে কি লজিক্যাল মাল্টিপ্লিকেশন, আমরা প্রমাণ করে দিয়েছিলাম ওই যে দরজা থিওরি দিয়ে। এবার আসো এটা আমরা বলতে পারি এটা 1, এটা 1, এটা 1। এটা 1 মানে এটা নিব। তাহলে এটা 1 কার কার জন্য? খেয়াল করো ভাইয়া, a এর নিচে 0 আছে মানে হচ্ছে a বার, b এর নিচে 1 আছে মানে হচ্ছে b। এবার আসো a1, a1টা কার জন্য? a এর নিচে 1 আছে মানে হচ্ছে a, b এর নিচে 0 আছে মানে হচ্ছে b বার। এবার আসো আমাদের a1টা কার জন্য? দেখো a এর নিচে 1, b এর নিচে 1, a এর নিচে 1 মানে হচ্ছে a, b এর নিচে 1 মানে হচ্ছে আমাদের b। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি আমি কি এখানে একটা পেয়েছি? না, আমি অনেকগুলো পাইছি। এগুলোকে আমরা বলি এক একটা প্রোডাক্ট টার্ম। দেন আমার ফাইনাল আনসারটা পাইতে হলে তিনটাকে কি করতে হবে? তিনটাকে যোগ করতে হবে। f = a বার b প্লাস a b বার প্লাস a b। এবার আসো, অনেকে আমাকে এখন প্রশ্ন করে বলছে ভাইয়া এটা তো আমরা এতদিন পড়ছি অর গেটের সূত্রক সারণী এরকম হয়, তাহলে আমার এটার আনসারটা a প্লাস b আসা উচিত ছিল না? হ্যাঁ ভাই, আসা উচিত ছিল এবং আসবে। আসলে এটা a প্লাস b বলা যে কথা, এটা বলাও সেম কথা। কেমনে সম্ভব? অবশ্যই সম্ভব। দেখো একটু টেকনিক্যালি আমরা সলভ করি। a বার b প্লাস a b বার। দেখো তো a b একটা আছে, তাকে আমি দুইটা লিখলে সমস্যা আছে? না। আমরা a b লেখা যে কথা a b প্লাস a b লেখাও কি সেম কথা। তো আমি কি করব, এই একটাকে এটার সাথে লিখবো, একটাকে এটার সাথে লিখবো। তাহলে কেমন হয় দেখো তো। তাহলে আমার জিনিসটা এরকম হয় যে আমাদের a বার b প্লাস a b প্লাস a b বার প্লাস a b। তাহলে দেখো তো এই দুইটা থেকে কি কমন যায়, আমরা আর পরের দুইটা থেকে কি কমন যায়। দেখো আমরা যদি দেখি প্রথম দুইটা থেকে আমাদের b কমন যায়, পরের দুইটা থেকে a কমন যায়। তাহলে b কমন নিলে কি হয়? a বার প্লাস a প্লাস এই দুটো থেকে b কমন নিলে কি হয়? সরি, আমরা এখানে b কমন নিলাম। হ্যাঁ, এই দুটো থেকে a কমন নিলে কি হয়? a কমন নিলে হয় b বার প্লাস b। আর আমরা জানি আমাদের a বার প্লাস a, এটার आंसर কত? এটার आंसर হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি b * 1 প্লাস a * 1। এবার দেখো b * 1 মানে b, a * 1 মানে a। তাহলে b প্লাস a বলা যে কথা, a প্লাস b বলা সেম কথা।
তাহলে এটাই হচ্ছে আমার অর গেট এবং প্রমাণ করে দিলাম এটা আমার অর গেট এবং সৃজনশীল আসতেই পারে এসওপি পদ্ধতিতে প্রমাণ করে এটা আমার অর গেট ওকে নেক্সট সিম্পল হিসাব ভাইয়া এই যেটা হচ্ছে আমার 1 এটা যদি 1 হয় তার আউটপুট কি হচ্ছে আমাদের এই 1টা আমি নিব এই 1টা কার কারণে হচ্ছে তাহলে আমি দেখি 1টা হচ্ছে এখানে ইনপুট একটা a এর 0 এর জন্য 01 হচ্ছে a বার তাহলে আমরা বলতে পারি এখানে আমার ফাংশনটা হচ্ছে f কত a বার এবার লাস্ট ওয়ান দেখো আমরা যদি বলি এখানে ভাইয়া এই যে আমাদের 00 আছে একটু খেয়াল করে দেখি আমার মনে হয় যেহেতু আমাদের টাইমটা একটু সংক্ষিপ্ত আমরা লাস্টের দিকে ন্যান্ড এবং নর গেটের এই যে শুধু ন্যান্ডের মাধ্যমে প্রমাণ শুধু নরের মাধ্যমে প্রমাণ হয়তো দেখাতে পারবো না না দেখাতে সমস্যা নাই পরের ক্লাসে দেখাবো তো আমরা দেখি তাহলে এখানে আমাদের কোনটা কোনটা নিব আমরা যেটা পড়ছি সেটা ভালোভাবে পারতে কিনা সেটাই দেখি 1 1 তাহলে এই 1টা কার জন্য a 1 হচ্ছে a এর 0 এর জন্য b এর 1 এর জন্য a এর 0 মান হচ্ছে a বার b এর 1 মান হচ্ছে কি b আর এই 1টা কার জন্য a এর নিচে 1 b এর নিচে 0 a এর নিচে 1 মান হচ্ছে আমাদের a এর নিচে 1 মান হচ্ছে a b এর নিচে 0 মান হচ্ছে b বার এবার দুটোকে কি করে দিব ভাইয়া যোগ করে দিব যোগ করে দিলে কি হয় যোগ করে দিলে আমাদের হয় f a বার b প্লাস a b বার তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারলাম অলরেডি আমি কয়েকটা জিনিস তোমাদেরকে বলবো মানে আমি একটু টেকনিক্যালি যাচ্ছি কারণ আমি শুরুতেই ধরে নিয়েছি তোমরা এগুলো আগে পড়ছো টেকনিক্যালি আগাচ্ছি তোমাদের চিন্তা ভাবনাকে প্রসারিত করার জন্য তাহলে দেখো a বার b প্লাস a b বার মনে আছে তোমরা যদি এই যে যারা XOR গেট পড়ছো তারা বলতে পারো এটাকে আমরা বলতে পারি a XOR b বা a মডুলার টু সাম b অর্থাৎ এই চিহ্নটাকে আমরা বলি মডুলার টু সাম মডুলার টু সামও বলা যায় আবার XOR আমরা সংক্ষেপে বলে ফেলি a XOR b তাহলে আমরা a XOR b এর জায়গায় আমরা এটা বসাইছিলাম তাহলে এবার সৃজনশীলে কিভাবে প্রশ্ন হয় দেখো বলবে মিস্টার খলিল সাহেব এমন একটি গেটের প্রস্তাবনা দিলেন যে গেট শুধুমাত্র তখনই কার্যকর থাকে যখন দুইটা ইনপুট 1 থাকে উনি কোন গেটের কথা বলছে এন্ড গেটের কথা বলছে এবার মিস্টার জলিল সাহেব উনি বলল আমার ওই গেট পছন্দ না আমার এমন একটা গেট পছন্দ যে গেটে যে কোনো একটা ইনপুট 1 থাকলে কাজ হয়ে যায় মানে আউটপুট পাওয়া যায় তাহলে যে কোনো একটা ইনপুট 1 মানে কি দুইটাই 0 হলে পাচ্ছি না অন্য যে কোনো একটা 1 হোক দুইটা 1 হোক আউটপুট পেয়ে যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে নিশ্চয় অর গেটের কথা বলছে মিস্টার খলিল সাহেব এমন একটা এবার হচ্ছে মিস্টার আমাদের খলিল গেল আমাদের জলিল গেল এবার হচ্ছে আমার মিস্টার ললিল সাহেব এমন একটা গেটের কথা বললেন যেখানে সুইচ দিলে লাইট জ্বলে না সুইচ না দিলে লাইট জ্বলে এর মানে কি আমরা সুইচ দিচ্ছি লাইট জ্বলার জন্য সেখানে উল্টা লাইট বন্ধ হয়ে গেছে আর সুইচ অফ করে দিলাম লাইট জ্বলার জন্য না জ্বলার জন্য সেখানে লাইট জ্বলে গেল মানে উল্টা কাহিনী করতেছে উনি কোন গেটের কথা বলছে উনি আমাদের নট গেটের কথা বলছে কারণ নট গেটে 0 এর কমপ্লিমেন্ট 1 1 এর কমপ্লিমেন্ট 0 এবার আসো দেখো XOR তোমরা জানো XOR এবং XNOR এই দুটোকে আমরা বলি এক্সক্লুসিভ গেট আমরা স্পেশাল পারপাসে ইউজ করি মানে আমার নির্দিষ্ট একটা আমার একটা পারপাস আছে আমার পারপাসটা কি আমি এমন একটা গেট বানাতে চাচ্ছি যে গেটটা দুইটা ইনপুট সমান একই হলে কখনো কার্যকর থাকে না আমি আবারও বলতেছি আমি এমন একটা গেট বানাতে চাচ্ছি যে গেটে যদি ইনপুট দুইটা দিই ওই দুইটা ইনপুট একই হলে সেটা কার্যকর থাকে না দুইটা ইনপুট একই মানে কি a এর মানও 0 b এর মানও 0 একই কিনা একই দেখো এটা आंसर 0 দিছে আবার a এর মানও 1 b এর মানও 1 একই কিনা একই তাও आंसर 0 মানে আমি এখন একটা স্পেশাল পারপাসে গেট বানাতে যাচ্ছি দুইটা 0 হলে আমাকে আউটপুট দিবে না যেমন দেখো এখানে দুইটা 0 হলে আমাকে আউটপুট দিচ্ছে না বাট দুইটা 1 হলে আউটপুট দিচ্ছে আবার এখানে দুইটা 0 হলে আউটপুট দিচ্ছে না দুইটা 1 হলে আউটপুট দিচ্ছে বাট আমি চাচ্ছি এই ক্ষেত্রেও দিবে না এই ক্ষেত্রেও দিবে না অন্য ক্ষেত্রে দিবে তাহলে এই ক্ষেত্রে দিবে না এই ক্ষেত্রে দিবে না অন্য ক্ষেত্রে দিবে এই গেটটা কেমন হতে পারে এটা এবং এটাই হচ্ছে আমার XOR এটা স্পেশাল পারপাস এবং আমাদের অর মানে কি করা আমাদের এই যে অর মানে তোমরা জানছো আমরা সেই জিনিসটা এখানে করলাম আমাদের এখান থেকে ইকুয়েশনটা পেলাম f = a বার b প্লাস a b বার XOR কে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি আর এটার ইকুয়েশনই তোমরা জানো এটা তো আশা করি তোমরা বুঝতে পারছো আর যাদের যে आंसर তোমরা আশা করি आंसरগুলো মিলে নিতে পারছো ওকে তাহলে আমরা আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শিখে ফেললাম আসলে যারা মাথায় ঢুকাইতে পারছো আশা করি তাদের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না ওকে তাহলে আমি আরেকটু সামনের দিকে প্রসিড করি ভাইয়া তার আগে আমি একটা কাজ করি যে আমাদের এই জিনিসটা আমি ছবি তুলে নিই যে আমি আগেই বলছিলাম যদি থাকে মাথায় কেন থাকবে খাতায় আমরা মাথায় রাখবো খাতায় রাখবো না পরে বাসা খাতায় নোট করে নিব
তো আপাতত আমি এতটুকু মুছে ফেলি, তাহলে আশা করি এখন তোমাকে যে কোনো সত্যক সারণী দিলে তুমি সেখান থেকে এখানে কনভার্ট করতে পারবা। এবার লজিকের যেগুলো সেগুলো আমি একটু দ্রুত যাব, আমি অলরেডি অনেক কথা বলে ফেলছি এখানে, আমি জাস্ট খুব দ্রুত লজিক গেটগুলো তোমাদেরকে দেখানো শুরু করে দেবো। তাহলে আসি আমরা একটা একটা করে দেখাই। হ্যাঁ, তো প্রথমত আসো লজিক গেটের আমি শ্রেণী বিভাগটা দেখাই তোমাদেরকে। এই শ্রেণী বিভাগটা আমাদের পরীক্ষার জন্য খুব বেশি কাজে লাগে, যে আমাদের লজিক গেটের যে শ্রেণী বিভাগগুলো। তাহলে আমরা আসি যে আমাদের লজিক গেট, এই লজিক গেটের আমি শ্রেণী বিভাগ দেখি, এটা আমাদের খুব বেশি কাজে লাগবে। লজিক গেট, এই লজিক গেটের যে শ্রেণী বিভাগ, আমি এখানে একটা কাজ করব, যেহেতু আমি আগে বলছি আমি ধরে নিছি তোমাদের পড়া আছে, আমি জাস্ট এখানে ডিরেক্টলি আমি সবকিছু বলে ফেলবো। আমার কিছু কিছু লজিক গেট আছে যাদেরকে আমরা বলি মৌলিক লজিক গেট, অর্থাৎ মৌলিক মানে তোমরা জানো যে যেখান থেকে অন্য সকল কিছু পাওয়া যায় সেগুলো হচ্ছে আমার মৌলিক। এই যে আমরা মৌলিক লজিক গেট নিয়ে পড়বো। এরপর আমরা পড়বো হচ্ছে আমাদের সার্বজনীন গেট নিয়ে, আমরা পড়বো সার্বজনীন গেট। তাহলে সার্বজনীন বলতে কি, যেটা আমার সবার জন্য প্রযোজ্য। এর মানে এই সার্বজনীন গেট আমরা জানি ন্যান্ড এবং নর, এই ন্যান্ড এবং নর কি তুমি সকল মৌলিক গেটগুলা এটা দিয়ে বাস্তবায়ন করতে পারবা। তাহলে সার্বজনীন গেট নিয়ে পড়বো, আমি গেট লেখাটা লিখতেছি না আর। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমার এই এক্সক্লুসিভ গেটগুলো পড়বো। হ্যাঁ, আমরা এক্সক্লুসিভ গেট পড়বো, এক্স আর এক্স নর, তাহলে আমাদের এক্সক্লুসিভ গেটগুলো আমরা পড়বো। এরপরে আমাদের আরেকটা হচ্ছে আমাদের জটিল গেট, আরেকটা আছে কি জটিল গেট। গেটটা আমি লিখলাম না, যেহেতু অন্যগুলোতে লিখিনি এটাতেও লিখবো না। এবার আসো ভাইয়া, আমার মৌলিক গেট তোমরা জানো তিনটা, আমার যে তিনটা মৌলিক গেট আছে সেগুলো আমরা জানি। একটা হচ্ছে এন্ড গেট, আরেকটা হচ্ছে অর গেট, আরেকটা হচ্ছে নট গেট। অলরেডি সবাই বুঝে গেছো, আমরা অলরেডি আমাদের অনেক কিছু পড়াই পেয়েছি। সেখানে আমরা বলছিলাম এন্ড মানে হচ্ছে লজিক্যাল মাল্টিপ্লিকেশন, অর মানে হচ্ছে লজিক্যাল অ্যাডিশন, আর নট মানে হচ্ছে আমাদের ইনভার্ট করা। হ্যাঁ, আর আরেকটা আমরা একটা কথা বলে রাখি, এই নট গেট যেহেতু আমরা ইনভার্ট করি বা উল্টা করি, ওই কারণে এটার আরেকটা নাম হচ্ছে ইনভার্টার বলা হয়। ইনভার্টার মানে যে উল্টা করে দেয়, যে উল্টা করে দেয় তাকে আমরা বলি ইনভার্টার। তাহলে নট গেটকে কার সাথে তুলনা করা হয়, ইনভার্টারের সাথে তুলনা করা হয়। এরপর আমরা আসি সার্বজনীন গেট নিয়ে। তুমি যখন সার্বজনীন গেট পড়তে যাবা, এই সার্বজনীন গেটের মধ্যে দুইটা গেট পাবা, একটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট আর একটা হচ্ছে আমাদের নর গেট। এরপর আমরা এক্সক্লুসিভ গেট, এক্সক্লুসিভ গেটের মধ্যে আমরা দুইটা গেট পাবো, একটা হচ্ছে আমার এক্স অর গেট আর একটা হচ্ছে ভাইয়া আমাদের এক্স নর গেট। এন্ড ফাইনালি আমরা জটিল পাবো, এই জটিলটা আমাদের সিলেবাসে নাই, শুধু আমরা নামগুলো জেনে রাখবো। আমরা নামগুলো যদি জেনে রাখি, একটাকে বলা হয় এন্ড অর ইনভার্ট, আরেকটা হচ্ছে অর এন্ড ইনভার্ট। এই জাস্ট এতটুকু যে জানছো, এতটুকু জানবা, আর বেশি জানার দরকার নেই। তোমরা এখানে ইঞ্জিনিয়ারিং পড়বা না, বা তোমরা এখানে এই যে এগুলো নিয়ে আমাদের পিএইচডি করে ফেলবা না, তোমাদের যতটুকু আছে ততটুকু। তাহলে আমরা বললাম মৌলিক গেট তিনটা, এন্ড গেট, অর গেট, নট গেট। আমরা সাথে সাথে আমি তোমাদের সুবিধাতে একটা কাজ করি, এন্ড গেটের যে চিত্রটা তোমরা জানো, এন্ড গেটের চিত্রটা দেখতে এরকম, তারপর আমাদের অর গেটের চিত্রটা আমরা দেখতে এরকম, মানে এক পেজে যাতে সব চলে আসে। নট গেটের চিত্রটা আমরা জানি, নট গেটের চিত্রটা হচ্ছে আমরা দেখতে এরকম। আর আমরা এক্সট্রা করে আরেকটা গেট পড়বো, যেটার নাম হচ্ছে আমাদের এক্সট্রা আমরা আরেকটা গেট পড়বো, যেটা হচ্ছে আমাদের বাফার গেট। হ্যাঁ, বাফার গেট কি আমরা পরে বলবো। এই বাফার গেটে আমরা দেখবো, বাফার গেটে আমি সংকেতটা দেখাই, চিহ্নটা দেখাই। চিহ্নটা হচ্ছে আমরা দেখতে এরকম, এটা হচ্ছে আমাদের বাফার গেট। অর্থাৎ তুমি নটে যেরকম একটা বাবল পাইছো, এরকম বাবল এখানে নাই, কিন্তু পরীক্ষায় খেয়াল করে দেখিও বাবল আছে কি নাই। বাবল আছে মানে হচ্ছে নট, নাই মানে হচ্ছে বাফার গেট। হ্যাঁ, ওকে। এবার আসি ন্যান্ড। তো ন্যান্ড গেটের আমাদের এটা এন্ড এর মতোই, আমার দেখতে এরকম, সামনে একটা বাবল আছে। এরপর হচ্ছে নর গেট, এটা হচ্ছে আমার অর এর মতো, সামনে একটা বাবল আছে। এরপর হচ্ছে আমাদের এক্সর গেট, আমাদের অর গেটের মতোই, জাস্ট আমাদের এটা দেখতে আমাদের একটু অন্যরকম, যে আমাদের এরকম। আর আমাদের একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স নট। তাহলে আমাদের এক্স নটটা দেখতে আমাদের জাস্ট সামনে একটা আমাদের গোল চিহ্ন থাকবে। তো আমরা এগুলো আমরা সবাই জানি যে আমাদের কোনটা কি। তো আমরা আপাতত তাহলে আমরা মোটামুটি গেটগুলোর ক্লাসিফিকেশনটা পড়লাম, যে ভাইয়া যে আমরা ক্লাসিফিকেশনগুলো করে ফেললাম। তার একটু ভালো করে খেয়াল করি যে আমরা টোটাল যে ক্লাসিফিকেশনগুলো দরকার লজিক গেটের, সেই ক্লাসিফিকেশন আমরা এখানে দেখাই ফেললাম। এখন আসো, আমি যেহেতু আমাদের টাইমটা নাই, আমি আর খুবই অল্প সময়, মানে 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব, কারণ এরপরে হচ্ছে আমাদের কিন্তু 8:30 একটা ক্লাস আছে, ইকোনমিক্স ক্লাস, ইব্রাহিম নিবে। তো আমরা এখানে তোমরা গেটগুলো সবগুলো জানো, আমি খুব দ্রুত তোমাদের জাস্ট একটা রিভিউ দিয়ে দিই। হ্যাঁ, মানে অর্থাৎ কোনটা কিরকম আমি একটা রিভিউ দিয়ে দিব, আর কিছুই না। তাহলে সংক্ষেপে একটু খেয়াল করে দেখো, আমাদের এন্ড গেট আমরা বলতে পারি, আমাদের এন্ড গেটটা হচ্ছে, তাহলে আমি প্রথমে পড়বো আমাদের এন্ড গেট। তাহলে এন্ড মানে আমরা কি জানি, এন্ড মানে হচ্ছে আমাদের লজিক্যাল আমাদের
লজিক্যাল হচ্ছে মাল্টিপ্লিকেশন, গুণ করব, মাল্টিপ্লিকেশন। তো আমরা এখানে যেটা বলতে পারি, মনে করো আমার এন্ড গেটের আউটপুট যদি y হয়, y ইকুয়ালস টু দুইটা ইনপুটের জন্য a প্লাস b হইতে পারে, আবার তিনটা ইনপুটের জন্য a প্লাস b প্লাস c হইতে পারে। মানে এক কথায় এন্ড গেটের ইনপুট অনেকগুলো হইতে পারে, বাট আউটপুট একটাই থাকবে। এবং ওই গেটটা দেখতে হচ্ছে এরকম, যে আমার এরকম সোজা থাকবে, এটা সোজা থাকবে। আবার বলতেছি এই অংশটা সোজা থাকবে। তোমরা অনেকে দেখে বুঝে না পরীক্ষায়, কারণ এক এক জায়গায় কম্পিউটারে এক এক রকম আঁকে, বাট মেইন কাজ হচ্ছে এটা সোজা থাকবে, এরপর এটা আমার এরকম থাকবে। দেন দেখো একটা ইনপুট a আর একটা b, আউটপুটটা সরি আমাদের যেহেতু এন্ড গেট, এটা হচ্ছে a ইনটু b, তাহলে আমার আউটপুটটা হবে ab, আমার আউটপুটটা হবে abc যেহেতু এন্ড গেট। হ্যাঁ, তারপর হচ্ছে আমার তিনটা ইনপুটের জন্য সেম, তাহলে আমার ইনপুট একটা দুইটা তিনটা a b c, তাহলে আমরা এখানে পাচ্ছি abc। তাহলে এগুলো হচ্ছে আমার আউটপুটটা। আর সত্যক সারণী তো আমরা একটু আগে দেখলাম, তাও আমি এখানে বলে দিই যে আমাদের যদি আমার দুইটা ইনপুট থাকে, আমি তার জন্য সত্যক সারণী দেখাচ্ছি a এবং b। তারপর হচ্ছে আমার আউটপুটটা ধরে নিলাম y, তাহলে আমার চার ধরনের হইতে পারে। আমার 0 1 0 1 0 0 1 1, এটা যেহেতু গুণ, তাহলে 0 আর 0 গুণ করলে 0 হয়, 0 আর 1 গুণ করলে 0 হয়, 1 আর 0 গুণ করলে 0 হয়, 1 আর 1 গুণ করলে 1 হয়। এটা হচ্ছে এন্ড গেটের সত্যক সারণী। এবার আসি আমি সার্কিট ডায়াগ্রাম যদি আঁকি, এখানে একটা ব্যাটারি দিলাম, ওই ব্যাটারি এখানে একটা রোধ দিলাম। দেখো আমার এখানে এন্ড এর মধ্যে আমরা যে সুইচগুলো লাগাবো, সুইচগুলো এরকম, দেখো এই যে এখানে একটা সুইচ, আবার এখানে একটা সুইচ, মানে আমি পাশাপাশি দুইটা সুইচ লাগাবো। আর এখানে মনে করো আমি একটা বাল্ব লাগাই দিলাম, তাহলে এই যে দেখো আমার সার্কিটটা হয়ে গেল। তাহলে দেখো আমি তোমাকে জাস্ট এটাই বলবো, একটা তার যদি মাঝখানে কাটা থাকে তাহলে কি লাইট জ্বলবে? জ্বলবে না ভাই, আমার এখানে কাটা থাকলে জ্বলবে না। তাহলে এখানে দেখো এটা হচ্ছে সুইচ এ, এটা হচ্ছে বি। 0 মানে হচ্ছে সুইচটা জ্বলে, সুইচটা আমাদের অফ আছে, আর আমার 1 মানে হচ্ছে অন আছে। মানে একটা 0 মানে হচ্ছে সুইচটা কাজ করতেছে না, 1 মানে হচ্ছে সুইচটা কাজ করতেছে। তাহলে দেখো সুইচটা কাজ করতেছে না মানে কি এই অংশটা কাটা না। তাহলে এদের মধ্যে যদি কানেকশন না থাকে, তাহলে কি তোমার মনে হয় এই লাইটটা জ্বলবে? না ভাইয়া, জ্বলবে না। তাহলে এটা তুমি কানেকশন করলে তাও কিন্তু কানেক্ট হয় নাই, আবার এটা কানেক্ট করলে তাও কিন্তু কানেক্ট হয় নাই। এট এ টাইম দুইটাকে তোমার কানেক্ট করলে তখন হবে। দেখো যে কোনো একটাকে কানেক্ট করলে হচ্ছে না, যখন দুইটাকে কানেক্ট করতেছো তখন লাইটটা জ্বলতেছে। এটা হচ্ছে আমার এন্ড। তাহলে তিনটা হলে এরকম তিনটা আমার সিরিজে থাকবে। তাহলে এটা হচ্ছে আমার এন্ড এর জন্য আমাদের কি, এন্ড এর জন্য হচ্ছে আমাদের এই যে এন্ড এর মেইন কথা যেগুলো, সেগুলো আমরা এখানে দেখলাম। আমি এটা দ্রুত আগাচ্ছি, কারণ হচ্ছে আমাদের ওই যে অন্য জিনিসগুলো এখনো বাকি রয়ে গেছে, আমাদের একটু করে একটা ক্লাস আছে। এবার আসো আমরা এন্ড থেকে জাস্ট আমাদের কোথায় যাব, আমরা এবার অরে যাব। অরে গেলে কোন কোন জায়গায় চেঞ্জ হয় আমরা সেগুলো একটু দেখি। অর মানে হচ্ছে আমার লজিক্যাল এডিশনের জায়গায় এবার কি হবে, আমাদের লজিক্যাল মাল্টিপ্লিকেশনের জায়গায় এবার হবে কি এডিশন। তাহলে এডিশন হলে এটা কি হবে, এটা আমার যোগ হবে, এটা আমার যোগ হবে। এবার দেখো এন্ড মানে হচ্ছে এটা এবং এটা, ওই কারণে সুইচ এটা এবং এটা যদি আমার অন থাকে তখন থেকে আমার লাইটটা জ্বলে। আর অন মানে কি এটা অথবা এটা। আর অরের ক্ষেত্রে আমার সুইচগুলো এভাবে থাকে না, অরের ক্ষেত্রে আমার সুইচগুলো থাকে হচ্ছে আমার এভাবে প্যারালালি, এটাকে আমরা বলি প্যারালালি। যারা সায়েন্সে তাদের জন্য এগুলো বুঝতে সুবিধা, প্যারালালি থাকে। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে তোমার যদি এই তারটা কাটা থাকে তাও কিন্তু সে এই দিক দিয়ে আমার চলে যাবে, আবার যদি এই তারটা কাটা থাকে তাও নিচের দিক দিয়ে চলে যাবে। আর দুইটাই কাটা থাকলে তখন জায়গায় যাওয়ার কোনো ওয়ে নাই। ওই কারণে আমার যোগ করলে কি হয়, 0 + 0 সমান আমাদের 0, আর এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1। আর এদিকে আমাদের জাস্ট পার্থক্যটা খেয়াল করো, আমার এইদিকে লাইনটা এবার এরকম বাঁকা হবে। হ্যাঁ, বাঁকা হয়ে আমার এদিকে অনেকে কোণাটা দেয়, অনেকে দেয় না, তবে কোণাটা দেওয়াটা বেটার। তাহলে আমার এরকম এটা বাঁকা হবে, এই বাঁকাটা দেখে বুঝতে হবে এটা হচ্ছে অর গেট, তাহলে আমার এরকম কোণাটা দিতে হবে। তাহলে আমরা এভাবে আমাদের অর গেটটা বলে দিতে পারলাম। তাহলে আমার এন্ড গেট গেল, অর গেট গেল, তাহলে অর গেট আমরা এখানে এটা দেখলাম যে আমার এরকম হয়। তো আর নট গেটটা বলে আমি আজকে শেষ করে দিব, কারণ আমাদের আর সময় নাই হাতে ভাইয়ারা। তো আমরা নেক্সট দিন ইনশাল্লাহ আরো একটু ইফেক্টিভ ওয়েতে আগাবো, বা আমি ট্রাই করবো নেক্সট দিন যাতে আমি স্লাইডটা অ্যাড করতে পারি। স্লাইডটা অ্যাড করলে সুবিধা হচ্ছে আমি একটু দ্রুত আগাইতে পারবো। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আমাদের কি ভাইয়া, নট গেট আর বাপার গেট, এই দুটো বলে আমি শেষ করে দিচ্ছি। এই যে দেখো একবার সংক্ষেপে বলি ভাইয়া, নট গেট যদি হয়, নট মানে হচ্ছে কি, আমরা এখানে বলতে পারি ইনপুট যদি এ হয় তার জন্য আমার দুইটা 0 1 এর জন্য এবার থাকবে আউটপুটটা, 0 এর জন্য 1, 1 এর জন্য 0। এবং আমার নট গেটটা হচ্ছে দেখতে এরকম, এই যে আমাদের এরকম থাকবে। আর তার সার্কিট ডায়াগ্রাম যদি আমরা আঁকি, এটাকে আমরা বলি শর্ট সার্কিট, সায়েন্সের ওরা ভালো বুঝবে। তা এখানটা রোধ থাকবে, আর এখানে দেখো আমাদের আগের মতো সুইচ, আমাদের বাতি আছে, এখানে আমার একটা ব্যাটারি কানেক্টেড আছে কোষ। আর এখানে এবার দেখো আমার আগে ছিল একবারে মেইন লাইনের ভিতর দুইটা সুইচ, কিন্তু হয় একটার পর একটা অথবা দুইটা আলাদাভাবে কানেক্টেড ছিল। এবার এটা থাকবে ঠিক মাঝখানে কানেক্টেড থাকবে। যারা সায়েন্সের তারা বুঝবে আসলে, যদি আমার সুইচটা আমি দিয়ে দিই তখন দেখা যাবে এটা আমাদের শর্ট সার্কিটের কারণে লাইটটা অফ হয়ে যাবে, লাইটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না।
এখানে আর যদি সুইচটা আমরা ওপেন রাখি তখন দেখা যাবে সে এদিক দিয়ে আমার লাইটটা জ্বালাই দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা বলি 0 এর জন্য 1 হয়, 1 এর জন্য 0 হয়। আমি আর ব্যাখ্যা করতেছি না। তাহলে আমরা এটা হচ্ছে কোন গেট? নট গেট। আর নট গেটের সূত্র সারণী এটা। তাহলে আমরা বলতে পারবো y কত a বার। নট গেটে ইনপুট একটা আউটপুটও দুইটা। এবার হচ্ছে তোমার দেখো সাথে সাথে আমরা দেখাই পেলে আমাদের বাফার গেট। আমরা বাফার গেট যদি দেখাই, দেখো বাফার গেটে কি হয় জানো ভাইয়া? ইনপুট যদি a হয় আউটপুট y, 0 এর জন্য 0, 1 এর জন্য 1, এর মানে কোনো পরিবর্তন করে না। আর তার চিত্রটা দেখতে এরকম, আমাদের অর্থাৎ বাবলটা নাই। আর আমাদের বাফার গেটের আমাদের এর দরকার নেই, কারণ হচ্ছে আমাদের এতটুকু জানলে হবে। বাফার গেট আমার সিলেবাসে খুব বেশি নাই। তবে আমি একটা কথা বলে রাখি, বাফার গেট কেন ব্যবহার করা হয়? ভাই আমি 0 এর জন্য 0 পাচ্ছি, 1 এর জন্য 1 পাচ্ছি, বাফার গেট না দিলেও তো পাইতাম। জি ভাইয়া পাইতাম, কিন্তু কথা হচ্ছে এই বাফার গেটের সুবিধা হচ্ছে বাফার গেট আমার সিগন্যালটাকে স্ট্রেংথ বাড়ায়। অর্থাৎ কোথাও আমার মনে করো সিগন্যালের তীব্রতা বা ইন্টেন্সিটি কম, তাকে আমার বাড়াই দেওয়ার জন্য আমরা এই বাফার গেটটা ব্যবহার করি। অর্থাৎ এটা হচ্ছে আমার সার্কিটে আমার যাতে খুব ইজিলি কারেন্ট ফ্লো করতে পারে তার জন্য ব্যবহার করতে পারি। কিন্তু নরমালি এটা আমার সিগন্যালের কোনো পরিবর্তন করে না। অর্থাৎ সিগন্যালের পরিবর্তন না করে সিগন্যালের আমাদের কি তার তীব্রতাটাকে বাড়াই দেয়। তো আমরা আসলে একটু দ্রুত আগাইছি। তো আমরা আজকে এতটুকুই থাকি। আমি ন্যান্ড এবং নর গেট পড়ানোর কথা ছিল, পড়াইতে পারি না, আগামী ক্লাসে ইনশাআল্লাহ পড়াবো। তো আজকে এতটুকুই থাকুক। তোমাদের কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাই দাও। আমি এখন যেহেতু আনসার দিতে পারতেছি না, আমি প্রত্যেকের কমেন্ট দেখে আমি প্রত্যেকটা আনসার দিব ইনশাআল্লাহ। আমার আইডি থেকে আমি আস্তে আস্তে দিব। হ্যাঁ, আজকে না দিতে পারলে কালকে হইলেও দিব। তো এখানেই শেষ করি, আমাদের টাইম প্রায় শেষ হয়ে আসছে। তো যারা ক্লাস করছো অবশ্যই জানাবো আমাদের ক্লাসগুলো কেমন হয়েছে, ফ্রেন্ডদেরকে শেয়ার করবা। আর তোমাদের কোনো যদি সাজেশন থাকে ভাই আমাদের নেক্সট ক্লাসগুলোতে ওই জিনিসটা ফোকাস করিয়েন, কারণ সবগুলো পড়ানো সম্ভব না। যেগুলো বেশি ফোকাস করা লাগবে সেগুলো আমাদেরকে বলে দিও, তাহলে আমরা ওই জিনিসগুলো নিয়ে তোমাদের ক্লাসটা অ্যারেঞ্জ করার ট্রাই করবো। আর তোমাদের শীট তোমরা শীঘ্রই পেয়ে যাবা। যারা নোট করছো আমাদের পেজে নোটগুলো পাঠিয়ে দিও। ইনশাআল্লাহ নেক্সট অন্য একটা ক্লাসে দেখা হবে। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস আমি এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।